সবাই একটু দেখো। খেয়াল করো, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পর্যায় সারণীতে আমাদের একটা মৌলের অবস্থান নির্ণয় করতে হবে, ঠিক আছে? এই যে আমি সংখ্যাগুলো লিখছি, বুঝছো, এই জিনিসটাকে বলা হয় পিরিয়ডিক টেবিলের ম্যাজিক নাম্বার। যে জিনিসটা আমি বোর্ডে লিখছি, এই জিনিসটাকে বলা হয় পিরিয়ডিক টেবিলের ম্যাজিক নাম্বার। এই ম্যাজিক নাম্বারটার হেল্পে আমরা যে কোনো পিরিয়ডিক টেবিলে খুব ইজিলি যে কোনো মৌলের পজিশন বাইর করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসকে ব্যবহার না করে। ইলেকট্রন বিন্যাস থেকে কেমনে অবস্থান নির্ণয় করতে হয় এখানে যারা আছো আশা করি সবাই জানো, এতটুকু জানা থাকা উচিত। আমার দায়িত্ব হচ্ছে তোমাদের বিশেষ করে এমসিকিউ এর জন্য আরো সহজ একটা ফরম্যাটে কোন একটা পজিশন বের করা শেখানো। ওকে, কারে ডাকা যায়? হৃদয় আসো? জি দাদা। তোমার পছন্দ মতো একটা মৌলের নাম বলো, অ্যাক্টিনাইটস আর ল্যান্থানাইট সিরিজ বাদে। পছন্দ দাদা, হ্যাঁ, দাদা অ্যান্থন কি একটু বলবো বড় দাদা, সরো বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যান্টিমনি। বুঝি নাই। অ্যান্টিমনি এসবি। একটু বেশি বড় হয়ে গেল না? পারমাণবিক সংখ্যা বলো। 51 দাদা। শিওর? হ্যাঁ 100%? হ্যাঁ দাদা। ওকে, ভেরি গুড। তাই তো? ওকে, থ্যাংক ইউ। স্পিকার অফ করো। ভালো একটা জিনিস বলছে, একটু বড় সড়ো চাচ্ছিলাম, তাতে তোমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। খেয়াল করো তোমরা, আমাদের উদ্দেশ্য আবার বলতেছি, পর্যায় সারণীতে কোনো একটা মৌলের আমরা অবস্থান বাইর করতে চাই, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। দ্যাট মিন্স তার গ্রুপ কত, পর্যায় কত। সো আমরা এখানে এই যে সিরিয়ালটা দেখতেছো, এই সিরিয়াল অনুসারে আগাইতে থাকবা আনলেস 51 না আসে। অর্থাৎ এই নাম্বারগুলো জাস্ট যোগ করে করে আগাবা। তাহলে 2, 2 এর পরে 8, 8 আর 2 কত? 10, 10 এর পরে 8, এই তিনটা মিলে কত হয়? 18, 18 পরে 18। অর্থাৎ দেখো এই সিরিয়ালটা তোমরা লিখতে থাকবা যতক্ষণ 51 না পৌঁছায়। তাহলে 2 আর 8 আর 10, 10 আর 8 18, 18 18 36। এরপর আমি যদি 18 লিখি তাহলে 54 হয়ে যাচ্ছে, মানে 51 ক্রস করে যাচ্ছে। তাহলে এরপর আমি ফাইম ওই ওই কোমর জীবনে ইউজ করা যাবে না। আরে চু থ্যাংক ইউ। দেখো তাহলে 51 পাওয়ার জন্য আমাকে কিভাবে লিখতে হচ্ছে? দেখো এইভাবে 2 8 8 18 15। তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে তুমি এই সিরিয়ালটা ধরে আগাইতে থাকবা যতক্ষণ তোমার এই ডিজায়ার্ড রেজাল্টটা না আসে। তারপরে দেখো 18 লেখার পর 18 এর সাথে 18 যোগ করলে, মানে এই 18 লেখার পর আমি যদি আবার 18 লিখি তাহলে আমার 54 হয়ে যাচ্ছে, মানে 51 ক্রস করে যাচ্ছে। তাহলে এই 18 লেখার পর তুমি কি করবা? কত যোগ করলে আমার 51 হয় সেই সংখ্যাটা লিখবা। এখন দেখো আমার এখানে মোট ঘর হইছে কয়টা? ঘর হইছে 5টা। ওকে, তার মানে অ্যান্টিমনি এর পর্যায় হচ্ছে 5। আর লাস্টের যে সংখ্যাটা সেটা হচ্ছে তার গ্রুপ নির্দেশ করে। তার মানে অ্যান্টিমনি এর গ্রুপ হচ্ছে 15। তাহলে পঞ্চম পর্যায়ে 15 গ্রুপের মৌল হচ্ছে অ্যান্টিমনি। 10 বা 15 সেকেন্ডে করার জন্য এর থেকে ভালো টেকনিক আর নাই। এই টেকনিকটা খুব কাজের। এখন আমাকে বলো, সবাই ধরতে পারছো? দাদা আরেকটা উদাহরণ দিয়ে একটু দেখাই দিবেন? আরো দুইটা দাদা দেখো। ল্যান্থিনাইড আর অ্যাক্টিনাইড সিরিজের ক্ষেত্রে কি এটা খাটবে? খাটবে না, আগেই বলে নিছি। কি কোত্থেকে কোন ক্ষেত্রে খাটবে না সেটাও আমি বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাবো, তাই তো? ফাইন। তাহলে এইটা মোটামুটি দাদা কস হয় না ইয়ে নাকি রে? বলো। দাদা দাদা যদি পারমাণবিক সংখ্যা না দিয়ে শুধু বলে অ্যান্টিমনির গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে, তাহলে কিভাবে করবে? তাহলে পর্যায় সারণী মুখস্থ করে ফেলবা। আছে? স্যার যাদের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম ছিল তাদের ক্ষেত্রেও হবে এটা? হবে, সবার ক্ষেত্রে হবে। আমাকে দিও তো আপুচা।
কোন কোন ক্ষেত্রে হবে না সেটা আমি বলে দিচ্ছি, এটা তোমার চিন্তা করার দরকার নেই। আমার মানে টেকনিকটা আমার বানানো, সো লিমিটেশন আমার জানা থাকতে হবে। হ্যাঁ, যেটা কোশ্চেন করলা যে যদি অ্যান্টিমনি পারমাণবিক সংখ্যা মনে না থাকে তাহলে মুখস্থ পর্যায় সারণী মুখস্থ করতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের এমন কোনো মৌল দিবে না যেটা এই ধরনের কোশ্চেন সচরাচর কেউ করবে না যে অমুক মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। নরমালি আমরা যদি বড়সড় কোনো মৌল দিও অবশ্যই পারমাণবিক সংখ্যা উল্লেখ করে দিই, অ্যাডমিশন মুখস্থ করার জায়গা না। তবে সচরাচর 1 থেকে 36 নাম্বার পর্যন্ত মৌলগুলো আমরা এক্সপেক্ট করি তোমরা মুখস্থ রাখবা, এবং এটা আমাদের এমনিও মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ পর্যায়বৃত্ত ধর্মের যে কোশ্চেন গুলো আসছে ওগুলোতে ধরা খেয়ে যাবা, একটু পরে আমরা দেখতেছি। আর 36-এর বাইরে কোনো মৌল দিলে আমরা পারমাণবিক সংখ্যা দিয়ে দিই, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। পুরো পর্যায় সারণী কি আর তোমার মুখস্থ থাকবে না? পাগল পাইছো? ওকে, তাহলে আমি আরেকটা নিই। মনে করো সিলভার, কারে ডাকবো? কেউ একজন একটু আগায় আসো নিজ দায়িত্বে। সিলভারের পর্যায় সারণীতে অবস্থানটা বের করতে হবে ম্যাজিক নাম্বারের হেল্প দিয়ে। কে বলবা? কেউ একজন একটু বলো। দাদা 2 8 8 দাদা 18 2 দেন 8 দেন আবার 8 8 হ্যাঁ দেন 8। একটু সবাই দেখো, মাইক্রোফোন অন রাখো, অফ করতে হবে না। বাকিরা সবাই একটু দেখো। এই যে আমরা 4টা সংখ্যা লিখছি, এই সিরিয়ালের এই 4টা নাম্বার, তাতে আমার যোগফল 36 আসে। এই 4টা নাম্বার যোগ করো, 2 আর 8 10, 10 আর 8 18, 18 18 36। তো 47 না আসে ততক্ষণ তোমরা এই ম্যাজিক নাম্বার গুলো লিখতে থাকবা, এটাই হচ্ছে বের করার টেকনিক। এখন বলো আমার পরে কত লিখবো? তাহলে একটু পরে 11 11 ওকে, এবার সবাই দেখো। তাহলে আমাদের রুলটা কি? রুলটা হচ্ছে, মাইক্রোফোন অফ করো। রুলটা হচ্ছে যতক্ষণ আমার 47 না আসতেছে, যতক্ষণ আমার 47 না আসতেছে ততক্ষণ তুমি ম্যাজিক নাম্বার গুলো লিখতে থাকবা। যে মুহূর্তে দেখবা যে 47 ক্রস করে যাচ্ছে সেই মুহূর্তে তুমি স্টপ। যেমন এই 18 লেখার পর 18 লিখলে ক্রস করে যায়, তার মানে 18 লিখে স্টপ। এবার হিসাব করো এর সাথে আর কত যোগ করলে 47 হয়? 36। এই পর্যন্ত আমার যোগ করলে কত আসে দেখো? 36। তাহলে 36 আর 11 যোগ করলে 47 হয়, তাহলে আমার লাস্টে বসবে 11। তাহলে আমার এখানে ঘর কয়টা সেটা হচ্ছে তার পর্যায়, 1 2 3 4 5, খালি চোখে দেখা যাচ্ছে ঘর হচ্ছে 5টা। তাহলে সিলভার হচ্ছে 5ম পর্যায়ের মৌল। গ্রুপ লাস্টের সংখ্যাটা, লাস্টের যে কয়টা ইলেকট্রন ওইটাই হচ্ছে তার গ্রুপ, তার মানে তার গ্রুপ হচ্ছে 11। আর দেখানো লাগবে না? এবার মোটামুটি ক্লিয়ার? দাদা একটা কোশ্চেন ছিল। এখন হ্যাঁ, যদি ওই যে মানে সপ্তম পর্যায়ের মৌল হয় তখন সেই ক্ষেত্রে এখানে তো মানে 6টা পর্যন্ত ইয়ে করা আছে। আমি বলতেছি কোন ক্ষেত্রে মিলবে না আমি বলে দিচ্ছি, একটু ওয়েট ও করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটুকু বুঝলাম সেটুকু ক্লিয়ার কিনা? জি দাদা ক্লিয়ার। ভেরি গুড। এবার আসি, তাহলে এবার আসো এই নিয়মের লিমিটেশন সম্পর্কে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, আমি আবার বলতেছি, আমি ধরে নিচ্ছি ইলেকট্রন বিন্যাসে অবস্থান নির্ণয় সবাই পারো। যদি না পারো নিজ দায়িত্বে একবার বই পড়ে মনে করে নিবা। এটা অ্যাডমিশন লেভেলে এসে আসলে পড়ানো সম্ভব, কিছু কিছু জিনিস আমাদের ছাড় দিতেই হয়। আমরা জাস্ট দেখাচ্ছি মুখের মধ্যে, মানে ইলেকট্রন বিন্যাস করবা লিখবা জায়গা পাবা কই, তাই না? জাস্ট 10 বা 15 সেকেন্ডের মধ্যে যাতে চিন্তা করে তুমি যে কোনো মৌলের অবস্থান বাইর করতে পারো, কারণ এগুলো দরকার। অনেক সময় অনেক জায়গায় দরকার হবে, সরাসরি যে অবস্থান নির্ণয় কোশ্চেন আকারে আসবে এমন নাও হইতে পারে। এখন তাইলে আসা যাক, এখন তাইলে আমি আসি কোন ক্ষেত্রে এটা খাটবে না, এর লিমিটেশন গুলো কোন জায়গায়। ফার্স্টে আসো, ফার্স্টে আসো 1 থেকে 18 পর্যন্ত এই নিয়ম মানবে না। 1 থেকে 18 আমার ধারণা তার ইলেকট্রন বিন্যাস করেই তোমরা পর্যায় সারণীতে অবস্থান বলতে পারবা। বেশি ছোট মৌল হলে এই নিয়ম মানে না। 1 থেকে 18 না, অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি বললে 11 থেকে 18, এই 1 থেকে 18ই লিখ। 1 থেকে 18 পর্যন্ত এই নিয়ম মানবে না। 1 ছোট মৌলগুলো নিজে নিজে করবা।
ওইটা আশা করি পারবো, এটা আমার বলা লাগবে না। একটা ইস্যু গেলে 1 থেকে 18 মানতেছে। এবার আসো, এইটা মুখস্থ ছাড়া 57 থেকে 71 আর 89 থেকে 103 এদের সবার গ্রুপ হচ্ছে 3 মুখস্থ। এইটাকে আমরা বলি ল্যান্থানাইটস, এটাকে আমরা বলি অ্যাক্টিনাইটস। এইটুকু আমার তো ধারণা সবাই জান। 57 থেকে 71 এরা হচ্ছে ষষ্ঠ পর্যায়, হ্যাঁ, আর 89 থেকে 103 এরা হচ্ছে সপ্তম পর্যায়, এবং এদের সবাইকে আমরা ধরে নিই এরা সবাই 3 নাম্বার গ্রুপে আছে। সো এদের পর্যায় সারণীতে অবস্থান বের করার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? 57 থেকে 71 এবং 89 থেকে 103 এদের ক্ষেত্রে চোখ কান নাক বন্ধ করে তুমি বলে দিবা যে এদের গ্রুপ হচ্ছে 3। এটা একেবারে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ আমি যদি তোমারে বলি যে 61 এর পর্যায় সারণীতে অবস্থান কোথায়, তুমি এই নিয়ম অনুযায়ী বাইর করতে গেলা, সেক্ষেত্রে আর লাভ নেই। 61 মানে তার পর্যায় সারণীতে অবস্থান অবশ্যই তৃতীয় গ্রুপ, এটা মুখস্থ, যেহেতু এটা একটা ল্যান্থানাইটস মৌল, তাই তো? এবার আসি, এর বাইরে আর কাদের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম হবে। দেখো, এখানে আমাদের 15টা মৌল একটা গ্রুপে ঢুকে যাচ্ছে। একই কথা সপ্তম পর্যায়ের ক্ষেত্রে, এখানেও আমার 15টা মৌল একটা গ্রুপে ঢুকে যাচ্ছে। তাহলে 71 এর পরবর্তী যে সপ্তম পর্যায়ের মৌলগুলো, তাদের ক্ষেত্রে এই নাম্বারে একটু হেরফের হবে, যেহেতু অলরেডি একটা পজিশনে 15টা মৌল বসে গেছে। একই কথা 89 এর পর থেকে প্রযোজ্য। তাহলে এখানে আমার একটা টেকনিক হচ্ছে 72 থেকে 86 এবং 104 থেকে 118 এদের ক্ষেত্রে এই নিয়মে যে গ্রুপ আসবে তার থেকে 14 বিয়োগ করতে হবে। কমপ্লিট। পর্যায় সারণীর 1 থেকে 118 পর্যন্ত যতগুলো মৌল আছে সবগুলো মৌলের পর্যায় সারণীতে অবস্থান বের করার টেকনিক তুমি এখন মুখে মুখে শিখে গেছো। ঠিক আছে? তোমার আর এখন কিচ্ছু করতে হবে না। যত বড় আমি মৌল দিই, যত বড় যা মৌল দিই, 118 পরে তো আর এখন আর কোনো মৌল নাইও পর্যায় সারণীতে, এখন আমরা দিইনি। সো আমি তোমার এখন যত বড় মৌলই দিই না কেন, তুমি সর্বোচ্চ 30 সেকেন্ড টাইম লাগাবা তার গ্রুপ আর পর্যায় বের করতে। তাহলে আমাদের ঘাপলা কোথায় কোথায়? ঘাপলা হচ্ছে ছোটগুলো মিলবে না, ছোটগুলো মিলার দরকার নেই, ছোটগুলো মুখস্থ রাখবা কে কোন পর্যায়ে, ওইটা মুখস্থ থাকা বাধ্যতামূলক। 1 2 ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস এই দুটো অলওয়েজ গ্রুপ 3 তে অবস্থান করে, এটা মুখস্থ। এটা যে নিয়মেই তুমি করতে যাও না কেন, পর্যায় সারণী যে নিয়মেই তুমি এটা বাইর করতে যাও না কেন, এটা তোমার মুখস্থ থাকতে হয় যে ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস পর্যায় সারণী গ্রুপ 3 তে অবস্থান করতেছে। ফাইনালি এই দুইটা 72 থেকে 86 এবং 104 থেকে 118 এই যে মৌলগুলো, এই মৌলগুলোর এই নিয়মেই আমরা বাইর করব, শুধু যে গ্রুপ আসবে সেই গ্রুপ থেকে 14 বাদ দিতে হবে। 14 বাদ দিলে আমরা তার অরিজিনাল গ্রুপ পাবো। ওকে, কেউ একটা এই গ্রুপের একটা মৌল বলো তো, 72 থেকে 86 এর মধ্যে পড়ে এরকম একটা মৌলের নাম বলো তো, আমরা চেক করে দেখি। টাইটানিয়াম। পারমাণবিক সংখ্যা জানো? 81। তুমি কি নাম বললা? টাইটানিয়াম বললা? টাইটানিয়াম তো 22। থ্যালিয়াম 81, থ্যালিয়াম। সেটা কও, হ্যালিয়াম 81। আর কেউ কিছু বলবা? পরিচিত কিছু বলো, অপরিচিত করে লাভ নাই। মার্কারি দাদা। ওকে ফাইন, এটা তখন বলতে কি হচ্ছিল? মার্কারি 80, তাই তো? তাহলে আমরা এই নিয়মে করি। ওকে, 2 8 8 18 18 এই পর্যন্ত যোগ করলে কত হয়? 5 বলো। যতদূর লিখছি যোগ করলে কত হয়? 54। 54। কত বসাবো এখানে? 26। 26। এখন গ্রুপ তো 26 হইতে পারে না, তাহলে আমার রুল কি করতে হবে? তাড়াতাড়ি গ্রুপ 14 মাইনাস করতে হবে, তাই তো? 26 থেকে 14 বাদ দিলে থাকে 12। তাহলে মার্কারির গ্রুপ হচ্ছে 12। পর্যায় অ্যাজ ইউজুয়াল নিয়মে পর্যায় যে কয়টা আসছে, অর্থাৎ পর্যায় ষষ্ঠ। ঠিকঠাক বের হইছে? মার্কারির গ্রুপ 12 তো?
এখন আমাকে বলো দাদা নিয়মটা ক্লিয়ার কিনা? আমার জানা মতে এর থেকে ভালো আর কোনো নিয়ম নাই। এতটা সহজে মুখে মুখে যত বড় মৌল হোক তার পর্যায় সারণীতে অবস্থান বের করার জন্য এর থেকে ভালো টেকনিক আর আমার জানা নাই। টেকনিকটা পুরোটাই আমারই বানানো, কোথা থেকে বাইর করাও না, তবে টেকনিকটা অনেক কাজের, বুঝছো? এখন আমাকে বলো টেকনিকটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার কাছে? জি দাদা ক্লিয়ার, কিন্তু ওই যে 104 থেকে 118 একটা এক্সাম্পল একটু দেখালে ভালো হতো একটু। তুমি দেখো। না দাদা বলতেছিলাম যে ওই যে ম্যাজিক নাম্বারের যে টোটাল যোগফল ওটা তো হচ্ছে আপনার 86 আসে, তাহলে মানে 104 থেকে 118 কি করে বের করবো? একই নিয়ম, 14 বাদ দিবা। না দাদা বলতেছে যে 2, 8, 8, 18, 18, 32 এই সবগুলো যোগফল করলে 86 আসে। হুম, তাতে তাহলে আমি সমস্যা কি? 100, তাহলে 104 পর্যন্ত যাব কি করে? রিপিট করবো 104 আবার পর্যন্ত সেটা? যাবে কি করে মানে? বাকি যোগ করবা। ধরো 104 কে আমি তো নিজেই ভুলে গেছি, তাই কারো মনে আছে 104 কে? 108 মনে আছে? দাদা 104 হচ্ছে আপনার রাদারফোর্ডিয়াম। আরে 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 হ্যাঁ। ভেরি গুড, তোমার দিয়েই হবে, যদিও বই দেখে বলছো, সমস্যা নেই। দেখো 2, 8, 8, 18, 18, 32 এইটুক যোগ করলে হয় 86। 86 এর সাথে কত যোগ করলে 104 হয়? ফার্স্ট 18, তাই তো? এবার 18 থেকে 14 বাদ দাও, তাহলে আসে কত? 4। এটা গ্রুপ 4 না? জি দাদা। মিলছে? হ্যাঁ মিলছে। আচ্ছা এখানে আরেকটা কথা ছিল, এই যে মানে যে 32-এর পরে মানে যতক্ষণ পর্যন্ত সংখ্যা না যাবে ততক্ষণ পর্যন্ত মানে তত পর্যন্ত যোগ করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, এখানে আচ্ছা 86 ঠিক তে আছে শেষ বুঝছি। হয়ে যাচ্ছে, তাহলে বাকিটা যোগ করলে যা আসবে। আচ্ছা বুঝছি, না আমি ভাবছিলাম যে ম্যাজিক নাম্বার পর্যন্ত সীমাবদ্ধ কিনা সেটা। না না, তা কেন বলে? ম্যাজিক নাম্বার পর্যন্ত সীমাবদ্ধ হলে আমি 118 পর্যন্ত লিখতাম নাকি? তা তো বলতাম 86 পরে আর করাই যাবে না। জি দাদা বুঝছি বুঝছি। যাক, বুঝছো, এটাই বিশাল। তাহলে একটা ভালো জিনিস শিখে ফেললা, এটা অনেক কাজে দিবে, বিশেষ করে এমসিকিউ গুলোতে। আর রিটেনে সচরাচর পর্যায় সারণীতে অবস্থান বের করার মতো ফালতু কোশ্চেন আসে না। যদি আসে শর্টকাট নিয়মে করে ফেলবা, তারপর ঘুমায় ঘুমায় ইলেকট্রন বিন্যাস লিখবা। রিটেন আসলে এই টেকনিকটা অনেক কাজে দেয়। তুমি রাফে 10 সেকেন্ডে বাইর করে ফেললা অবস্থান কই, এরপর তুমি ঘুমায় ঘুমায় ইলেকট্রন বিন্যাসটা লিখে তারপর মুখস্থ বসায় দাও, এর পর্যায়ে এত, গ্রুপ এত, তোমার তো ইলেকট্রন বিন্যাস দেখে বাইর করা লাগতেছে না, তাই তো? এখন শোনো, যেহেতু আমরা এখন অ্যাডমিশনে আসছি, আমাদের সবকিছু একটু থরলি জানা লাগবে। তো আমরা পর্যায় সারণীতে তোমরা যেটা শিখো সেটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী। গ্রুপ, তোমাদের গ্রুপ হয় 1 থেকে 18। কিন্তু আগের যে পর্যায় সারণীটা অর্থাৎ আধুনিক পর্যায় সারণী, তখন কিন্তু গ্রুপ এ বি দুইটা ভাগে ভাগ হয়ে যাইত। তো তোমাদের সবগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? এখন আমি তোমাদের একটু গ্রুপগুলা বুঝাই। পর্যায় সারণীতে আমরা গ্রুপগুলা লিখি কেমনে সেটা একটু দেখ। স্ক্রিনের বাইরে কি গেছে? না, পুরো পারফেক্ট, কাটায় কাটায় এটে গেছে। এই হচ্ছে আমাদের পর্যায় সারণী গ্রুপ লেখার টেকনিক, বুঝছো? এখন আসো, এটাকে একটু আমার ভাগ করতে হবে। একটু বড় করে লিখি, কি বলো? স্ক্রিনে কি বেশি ছোট আসতেছে? না, ভালোই আছে, দেখা যাচ্ছে ক্লিয়ারলি, তাহলে আর আমার মোছার দরকার নাই। শোনো, তোমাদের এখন একটু এবি সিস্টেমটা জানতে হবে। আগের আমলের যে পর্যায় সারণীটা ছিল, সেই পর্যায় সারণীতে আমরা পর্যায় সারণীর গ্রুপগুলোকে আবার দুইটা সাব গ্রুপে ভাগ করতাম। এস ব্লক আর পি ব্লক তারা যাবে হচ্ছে এ সাব গ্রুপ, মনে থাকে যেন। আর ডি ব্লক আর এফ ব্লক তারা যাবে হচ্ছে বি সাব গ্রুপ। ওকে, এস ব্লক আই মিন এস ব্লক আর পি ব্লক হলে তাদের ক্ষেত্রে ভাগ হবে এ সাব গ্রুপ, আর ডি ব্লক আর এফ ব্লক তাদের ক্ষেত্রে ভাগ হবে হচ্ছে বি সাব গ্রুপ। আচ্ছা,
একটা কল আসছিল, শোনা যাচ্ছে এখন আমার কথা? হ্যাঁ দাদা। ফাইন, থ্যাংক ইউ। মাঝে মাঝে জুম আবার একটু কল আসলে ঝামেলা করে তো এই জন্য। ওকে, এখন দেখো, এখন দেখো 1 1A 2 2A এরা কিন্তু এস ব্লক। এইখান থেকে এতটুকু হচ্ছে ডি ব্লক, এখান থেকে এতটুকু হচ্ছে এস ব্লক, এখান থেকে এতটুকু হচ্ছে পি ব্লক। আশা করি এতটুকু সবাই জানো। তাহলে পি ব্লক গুলোর পাশে এ বসবে আর এস ব্লক গুলোর মানে ডি ব্লক গুলোর পাশে বি বসবে। তাহলে 1 হচ্ছে 1A, 2 হচ্ছে 2A। তাহলে এখানে আবার 10 বাদ হয়ে যাবে, 13 থেকে 17, এটা হচ্ছে 3 থেকে 7-এ। আর নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা এটা হচ্ছে 0। এর ডিভিশনটা বুঝলে কিনা দেখো, এটা হচ্ছে আগের পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী। 1 নাম্বার গ্রুপকে আগের নিয়মে বলা হবে 1A, 2 নাম্বার গ্রুপকে আগের নিয়মে বলা হবে 2A। 13 থেকে 17 এই যে গ্রুপটা এটাকে আমরা বলবো 3A থেকে 7-এ, ঠিক আছে? 18 নাম্বার যেটা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ সেটাকে আমরা বলবো শূন্য গ্রুপ। অর্থাৎ পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ থেকে 10 বাদ দিতে হবে। পি ব্লক মৌলের ক্ষেত্রে তাদের গ্রুপ থেকে 10 বাদ দিতে হবে। আর নিষ্ক্রিয় গ্যাসেরটা তো শূন্য গ্রুপ, সেটা তো আগেই বললাম। তাহলে এস আর পি এর ডিভিশন কি ক্লিয়ার? দাদা আরেকবার একটু বলবেন, লাইন চলে গেছিল, শোনা যাচ্ছিল না। ওকে, যেটা বলতেছি এস আর পি ব্লকের ক্ষেত্রে এটা হচ্ছে আমার এ সাব গ্রুপ হবে। অর্থাৎ তাদের গ্রুপের পাশে আমরা একটা করে এ বসাবো। তাহলে এস ব্লক কারা? এস ব্লক হচ্ছে 1 আর 2 নাম্বার গ্রুপ। আর পি ব্লক কারা? পি ব্লক হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত টোটালটা হিলিয়াম বাদে। তো এস ব্লকের ক্ষেত্রে আমার গ্রুপ হচ্ছে 1 নাম্বারটার ক্ষেত্রে হচ্ছে 1A, 2 নাম্বারটার ক্ষেত্রে হচ্ছে 2A। 13 থেকে 17 এর ক্ষেত্রে অর্থাৎ পি ব্লকের ক্ষেত্রে 10 বাদ দিবা, তার মানে 13 হচ্ছে 3A, 14 হচ্ছে 4A, এরকম 17 হচ্ছে 7A। আর নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা ওইটাকে আগের নিয়মে বলা হয়তো শূন্য গ্রুপ। নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপটা যেহেতু ওদের যোজনী শূন্য হয় এজন্য আগে পর্যায় সারণীতে ওটাকে শূন্য গ্রুপ বলা হতো, ঠিক আছে? এবার আসি ডি। ডি তে খুব ঝামেলা হবে, একটু ভালো মতো দেখো। 3 থেকে 7, যেহেতু এটা ডি তাহলে এদের নামের পাশে বি বসবে। তাহলে 3 থেকে 7 এটা হচ্ছে 3B থেকে 7B, 3 3B, 4 4B, 5 5B, এভাবে 7 হচ্ছে 7B। এটাতে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে এইখানে এসে 8 থেকে 10 এরা সবাই হচ্ছে 8। 8 এর কোনো এবি নাই। এবং এখানে একটা মজার ব্যাপার, 8 এর নামও 8, 9 এর নামও 8, 10 এর নামও 8। এটা আগের পর্যায় সারণীর একটা ত্রুটি ছিল যে পাশাপাশি তিনটা মৌলের অবস্থান একই ধরা হইতো। 8 থেকে 10 এই তিনটার গ্রুপই হচ্ছে 8, 8 নাম। তিনটা গ্রুপকে 8 নাম্বার গ্রুপ বলা হইতো। 11 হচ্ছে 1B, এখানেও 10 বিয়োগ। 11 হচ্ছে 1B, 12 হচ্ছে 2B। ব্যাস, আগের গ্রুপিং শেষ। ঝামেলা হচ্ছে 8 থেকে 12-তে, বাকিগুলোতে কিন্তু তেমন ঝামেলা নেই। বাকিগুলো অনেকটা এখন যেমন আছে গ্রুপ তেমনই। আগের নিয়মে 8 থেকে 10-এ একটু ঝামেলা। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা খুব কাজের একটা জিনিস। দাদা, তোমরা যারা কোশ্চেন বলো। 8 থেকে 10 কে গ্রুপ 8 এ রাখার কোনো কারণ ছিল? হ্যাঁ, চৌম্বক গ্রুপ বলতো। আয়রন, কোবাল্ট, নিকেল এদেরকে বলা হয়তো চৌম্বক মৌল। এদের সবার হচ্ছে কম বেশি চৌম্বকত্ব ধর্ম আছে। এই জন্য ওই টোটালটাকে একসাথে গ্রুপ 8 নাম দিয়ে গ্রুপ 8 কে আমরা বলতাম চৌম্বক গ্রুপ। মানে যাদের চৌম্বকত্ব ধর্ম প্রবল তাদেরকে এই গ্রুপে রাখা হবে। বুঝাইতে পারছি? জি দাদা। ওকে ওকে, এখন একটা স্ক্রিনশট রেখে দাও এখানে। এটা অনেক কাজে দিবে, বিশেষ করে যখন তোমরা ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করতে বসবা, মানে এমসিকিউ কোশ্চেন ব্যাংক সলভ করতে বসবা, তখন এই প্রচুর এবি পাবা। একটু পরপর নিজেদের কনফিউশন হবে, ওইটা যাতে না হয় তোমাদের আগেই এই এবি ধারণাটা আমি ক্লিয়ার করে রাখলাম। এখন কোশ্চেন ব্যাংক সলভ করতে অতটা প্রবলেম হবে না আশা করি, পর্যায় সারণী রিলেটেড। স্যার 11-12টা একটু বলবেন? কিছুই না, বুঝছো?
এখানে যেমন 13 ছিল 3-এ, 17 ছিল 7-এ, ঠিক সেরকম 11 আর 12 থেকেও 10 বিয়োগ করতে হবে। 11 হচ্ছে 1B, 12 হচ্ছে 2B। যেহেতু এটা ডি ব্লক মৌল তাই নামের পাশে বি আসবে, আর যেহেতু এটা এস ব্লক মৌল তাই গ্রুপের নামের পাশে এ আসবে। শুধু মনে রাখবা 11 পরে গেলে 10 বিয়োগ করতে হয়, কারণ আগের পর্যায় সারণীতে গ্রুপ 7-এর উপরে যাইতো না। দেখো 1 2 7 1 2 7, নিষ্ক্রিয় গ্যাসটা 0 গ্রুপ আর চৌম্বকটা 8 গ্রুপ। মানে বেসিক্যালি আগের নিয়মে গ্রুপ 1 থেকে 7-এ আর 1B থেকে 7B, অর্থাৎ গ্রুপটা 7-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আধুনিক পর্যায় সারণীতে এসে আমাদের এই ঝামেলা, মানে সর্বাধুনিকের সাথে এই ঝামেলা থাকলো না। সর্বাধুনিকে এসে গ্রুপ পুরো 18 হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। ওকে, ক্লিয়ার সবার কাছে এবার? ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন মুছবো। ভাইয়া এই ডি ব্লকেরটা আরেকবার একটু বলেন না। ডি ব্লকেরটা হচ্ছে, এটা তো জানো মনে হয় যে 3 থেকে 12 এই টোটাল যে গ্রুপটাকে ডি ব্লক বলা হয়। মানে এই 3 থেকে 12-এর মধ্যে সবগুলো মৌল হচ্ছে ডি ব্লক মৌল। তো প্রথম যে 5টা গ্রুপ বুঝছো, 3 থেকে 7, এরা আগের নিয়মেও 3 থেকে 7 ছিল, শুধু তাদের নামের পাশে একটা বি বসতো। আর আগের নিয়মে আমরা গ্রুপগুলো লিখতাম রোমান হরফে, এটা একটু মাথায় রেখো। ঝামেলা বাঁধা যায় 8 থেকে 10, এখানে এটা প্যাচ, কিছু করার নেই, এটা মুখস্থ। 8 9 10 তিনটাই 8 নাম্বার গ্রুপ, 8 9 10 তিনটাই হবে 8 নাম্বার গ্রুপ, এটা মুখস্থ। 8 ও 8 9 ও 8 10 ও 8, বুঝছো? এখানে একটু সবার কনফিউশন হইতে পারে, কিছু করার নেই। আর 11 আর 12-তে যে দেখো, 11-তে যে আমার 10-এর বেশি হয়ে যাচ্ছে, 10-এর বেশি আগের নিয়মে ছিল না। সো 11-র ক্ষেত্রে আমি 11 থেকে 17 পর্যন্ত টোটালটাতে আমি 10 বিয়োগ করব, তাতে যে গ্রুপ আসে সেটা হচ্ছে আমার গ্রুপ, বুঝছো? 11-র উপরে গেলেই 10 বিয়োগ, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত আসে? 1। তাহলে 11 নাম্বার গ্রুপটা হচ্ছে আগের নিয়মে ছিল 1B, যেহেতু এটা ডি ব্লক তাই বি বসবে। 12 নাম্বার গ্রুপটা আগের নিয়মে ছিল 2B। 13 নাম্বার গ্রুপটা আগের নিয়মে ছিল 3A। এ কেন? কারণ 13 তো পি ব্লক মৌল, তাই 13-র ক্ষেত্রে আবার এ বসবে। অর্থাৎ এসপি হলে এ গ্রুপ আর ডিএফ হলে বি গ্রুপ। তোমরা আমাকে জাস্ট একটা কোশ্চেন অ্যান্সার দাও তো, ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস আগের নিয়মে কোন গ্রুপে ছিল? দাদা 3B। ভেরি গুড, 3B তে ছিল ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস, তাই তো? আর কোনো কনফিউশন থাকলে বলো, কোনো তাড়াহুড়া নেই, পরীক্ষা শুরু হইতে আমাদের বহুত দেরি। তো এখন যা পড়বা, যতটুকু পড়বা উইথ ডিটেইলস এবং উইথ কমপ্লিট বেসিক কনসেপ্ট। দেরি কেমনে দাদা? জানুয়ারি মাসে না? কোশ্চেনটা বুঝতে পারতেছি না, আরেকবার বলো। বলছি দাদা জানুয়ারি মাসে না এক্সাম? জানুয়ারি মাসে এক্সাম নিতে পারবে? মনে তো হয় না। আচ্ছা, এক্সামের কথা যদি বলতাম, দেখলাম এটা ওরা বলছে প্রবাবল, তার মানে তো এই না জানুয়ারি মাসে এক্সামে ডেট দিয়ে দিবে। তোমাদের ডিসেম্বর মাসে ওরা রেজাল্ট ঠিকঠাক মতো দিতে পারে কিনা তাই দেখো, ইন্টারের রেজাল্ট না দিলে তো পরীক্ষা হবে না। আচ্ছা, ভালো কথা বলছো। আজকে তোমাদের একটু ব্রিফ দিই, শোনো। তোমরা যারা এই ব্যাচে আসো এবং যারা পরেও ঢুকছিলা, কিন্তু আমি বলছি এই ব্যাচে থাকো, নতুন যে ব্যাচটা হচ্ছে তাদের সাথে পুরান যেটুকু গ্যাপ আছে সেটুকু ফিল আপ করে নাও। এই ব্যাচে এখন যারা আসো, এই মোমেন্টে ক্লাস করতেছো, সবার জন্য আমার যেটা উপদেশ সেটা হলো, আমাদের নভেম্বরে জৈব যৌগ আমাদের শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকের ক্লাস এবং পরশুদিনের ক্লাসে আমাদের 3rd চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, একটু বাকি থাকলে থাকবে। নভেম্বরে আমাদের জৈব যৌগ শেষ হয়ে যাচ্ছে। ডিসেম্বরটা, নভেম্বরও পুরা লাগবে না, তারপর আমি ধরলাম ডিসেম্বরটা পুরো আমাদের রিভিশন চলবে। প্রত্যেকদিন আমরা একটা করে চ্যাপ্টার ধরবো, যে যে চ্যাপ্টার গুলো বড় সেগুলো 2 দিন ধরবো। আগে আমাদের তো অলরেডি একবার পড়া আছেই, প্লাস টুকটাক কিছু জিনিস আমি বলতাম এখন দেখাবো না, অ্যাডমিশনের সময় দেখাবো, ওই জিনিসগুলো দেখাবো, বাট সেটা আমি আগেও বলছি 10%ও হবে না। সো বেসিক্যালি ডিসেম্বরটা আমাদের পুরো রিভিশন। তাহলে আমার যেটা ইচ্ছা বা আমার যেটা টার্গেট, যে ডিসেম্বরের মধ্যে তোমাদের ফুল সিলেবাস একবার রিভিশন সহ কমপ্লিট থাকবে। জানুয়ারিটা তোমরা পুরো হাতে পাচ্ছ তোমাদের নিজেদের রিভিশনের জন্য। জানুয়ারিতে আমি খালি পরীক্ষা নিব, সলভ ক্লাস থাকবে, এবং যদি পসিবল হয় জানুয়ারি ক্লাসগুলো আমরা অফলাইন নিব, যদি ওই টাইমে কোচিং খোলে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। যেহেতু অ্যাডমিশন টেস্টের ঘোষণা দিলে কোচিং গুলো ওরা খোলার অনুমতি দিয়ে দিবে। তারপরও অফলাইন ক্লাস করবা কিনা এটা একটু নিজেরাও ভেবে দেখো, মানে কাউকে জোর করব না, আবার কারো কারো অফলাইন ক্লাস না হলে প্রবলেমও হয়। সো এটা পুরোপুরি তোমাদের নিজেদের ব্যাপার, যার
অনলাইন ক্লাস করতে, কারণ 100% অনলাইনে কখনো কভার হয়ও না, কিছু জিনিস তো গ্যাপ থাকেই। তবে সেটা বলতেছে যদি আমাদের পক্ষে পসিবল হয় জানুয়ারিতে আমরা যদি কোচিং গুলো খোলে তাহলে অফলাইন ক্লাস নিব জানুয়ারিতে। তার আগ পর্যন্ত নভেম্বর আর ডিসেম্বরে আমাদের একবার রিভিশন সহ পুরো কমপ্লিট থাকতেছে। আর জানুয়ারিটা হচ্ছে জাস্ট তোমাদের নিজেদের রিভিশনের জন্য, তোমরা রিভিশন দিবা, রিভিশন করে করে প্রবলেম বের করবা, আর তারপরে প্রবলেম গুলো আমারে দেখাবা। এই তো। আরেকটা জিনিস সেটা হচ্ছে আগের কোশ্চেন ব্যাংকের কথা আগেও বলছি, আবার বলতেছি, ডিসেম্বরের মধ্যে যেন তেন মূল্যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি ক ইউনিট কোশ্চেন ব্যাংক, অর্থাৎ ঢাকা ভার্সিটি ক ইউনিট কোশ্চেন ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ডিসেম্বরের মধ্যে যেন তেন মূল্যে কমপ্লিট করা চাই। না করতে পারলে সেটা তোমার ব্যর্থতা, কারণ যে পরিমাণ টাইম হাতে পাইছো এতে না করতে পারার আমি কোনো প্রকার কোনো কারণ দেখি না। আর যাদের কোশ্চেন ব্যাংক কমপ্লিট করা আছে, তুই একজন আমাকে নক দিছো, এর প্যারালালি কি করবা সেটা পার্সোনালি তাদের জন্য আলাদা সাজেশন, বাট কমন সাজেশন সবার জন্য যে ডিসেম্বরের মধ্যে কোশ্চেন ব্যাংক কমপ্লিট। আর যাদের অলরেডি কমপ্লিট আছে তারা এক দফা টুকটাক রিভিশনও দাও কোশ্চেন ব্যাংক গুলো, কারণ এখন চ্যাপ্টার ওয়াইজ আবার যখন আগাচ্ছি কোশ্চেন ব্যাংক কমপ্লিট করা থাকলেও অনেক কিছু দেখবে আবার নতুন করে রিভিশন করতে গেলে দুই একটা জিনিস মনে হবে নতুন। আর কোশ্চেন ব্যাংকে টুকটাক যে প্রবলেম গুলো ছিল ওগুলো আমরা এখন সলভ করব, ঠিক আছে? জৈব যৌগটাকে পড়ে নি। আর পরীক্ষা কবে হবে সেটা নিয়ে টেনশন করার দরকার নেই, তবে তোমাদের জন্য আমি যেটা বলি, পরীক্ষা যত আগে হয় তোমাদের জন্য সবচেয়ে ভালো। অ্যাটলিস্ট তোমরা এই ব্যাচে যারা আসো, তার কারণ তোমরা মোটামুটি কিছুটা আগানো অন্যদের চেয়ে। অন্যদের চেয়ে বলতে আমি ওভারঅল বাংলাদেশের কথা বলতেছি, কারণ অনেকে অনেক ভাবযোগ নিয়ে পড়তে বসে, অনেক পিপিটি নিয়ে প্রস্তুতি নিয়ে, তোমাদের ক্ষেত্রে হয়, তো আলটিমেট ওইভাবে পড়া হয় না। সেই হিসাবে তোমরা মোটামুটি গুছানো ছিল বা এখনো আসো, তো পরীক্ষা যত আগে হবে সেটা তোমাদের জন্য তত ভালো। ওকে, তাহলে আসো এরপরের টপিকে ঢুকি। কোনো কোশ্চেন আছে? আর আমি আবার বলতেছি, হুটহাট অনেক ঘোষণা আসবে। এই যে আজকে ঢাকা ভার্সিটি বললো তারা 80 মার্কের পরীক্ষা নিবে, 2 দিন পরে তারা আবার বলতে পারে না আমরা আগের নিয়মে 120 মার্কের পরীক্ষা নিব, রেজাল্টের কোনো মার্ক থাকবে না। 2 দিন পরে এই ঘোষণা তারা দিয়ে দিতে পারে। সো প্রিপারেশন অ্যাজ ইউজুয়াল যেমন নিচ্ছ তেমন নিতে থাকো, সবকিছু সব ইনফরমেশন আপডেটেড থাকবা, বাট তার মানে এই না যে সবকিছু একেবারে ধ্রুব সত্য বলে ধরে নিবা। অনেক কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, কিচ্ছু করার নাই ভাই, সময়টা খারাপ, এখানে আমাদের কোনো দায়ভার নেই। আর বুয়েটের ডিসিশন একেবারে সবার লাস্টে আসবে, তবে বুয়েট যাই করুক, টিউ যাই করুক, কুয়েট যাই করুক, পরীক্ষা 100% ফেয়ার হবে, এতটুকু ভরসা রাখো আর কি। সো তোমার প্রিপারেশন ওই অনুযায়ী থাকতে হবে। ওকে, যেহেতু আমরা অবস্থান নির্ণয়টা করে ফেললাম, আমরা পর্যায়বৃত্ত ধর্মটা করে ফেললাম, এক ঢিলে অনেকগুলো পাখি মারা হয়ে যাবে। এবার আসো আমাদের টপিক হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মগুলো কি এক কথায়? একটু ফাস্ট বলো কেউ। যে ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়, মানে আবার ফেরত পর্যায়ক্রমে আবর্তিত হয় একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে, মানে ওইগুলো আবার ফিজিক্সের পর্যায়বৃত্ত ধর্ম পাইছো, কেমিস্ট্রিতে পড়তেছো না? পর্যায়বৃত্ত ধর্ম মানে পর্যায় সারণীতে পর্যায়ক্রমে আবর্তিত হওয়া, অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচে অথবা একই পর্যায়ে বাম থেকে ডানে পর্যায়ক্রমে আবর্তিত, ওইটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। বুঝছো? আমি কি পর্যায়বৃত্ত গতির কথা বলছি নাকি যে ওইটা টানবা, যে সময় আসবে? যাই হোক, ঠিক আছে। ওকে, এখন আসো আমাদের মোটামুটি পর্যায়বৃত্ত ধর্মগুলো কম বেশি কি কি? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতু ধর্ম, ক্ষেত্র বিশেষে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর আকার, কম বেশি পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে আমার এই কয়টা, তাই তো? এখন আসো আমাদের এখন যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এই পর্যায়বৃত্ত ধর্ম তো দুনিয়া শুদ্ধ আমরা সব পড়তে যাব না, সব আমার পড়ার দরকারও নেই। আমরা পর্যায়বৃত্ত ধর্মগুলোকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজাবো বা নির্দিষ্ট একটা সিকোয়েন্স মেনটেন করব। সেটা কেমন সেটা আমি তোমাদের বলি। নরমালি একটা পর্যায়বৃত্ত ধর্ম যদি একই পর্যায়ে বাম থেকে ডানে বাড়ে, বুঝছো, অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে পরের মৌলে যত যাচ্ছ ওই ধর্মটা বাড়তেছে, তার মানে ডেফিনেটলি মনে রাখবো ওই পর্যায়বৃত্ত ধর্ম একই গ্রুপে উপর থেকে নিচে কমবে, ভাইস ভার্সা সম্পর্ক। পর্যায়বৃত্ত ধর্ম যদি বাম থেকে ডানে বাড়ে তাহলে অবশ্যই একই গ্রুপে উপর থেকে নিচে কমবে, আর পর্যায়বৃত্ত ধর্ম যদি বাম থেকে ডানে কমে, উল্টোটা, তাহলে অবশ্যই ওইটা
একই গ্রুপে উপর থেকে নিচে বাড়বে। তাহলে আমরা পর্যাবৃত্ত ধর্মকে দুইটা সেক্টরে ভাগ করতে পারি। দেখো, ডান থেকে বামে বৃদ্ধি পায় কিন্তু উপর থেকে নিচে হ্রাস পায়। এইটা একটা গ্রুপ। পুরোটা লিখলাম না, অর্ধেক লিখলাম, জায়গা শর্ট। ডান থেকে বামে বৃদ্ধি পায় তার মানে উপর থেকে নিচে এই ধর্ম হ্রাস পাবে, আর ডান থেকে বামে হ্রাস পায় তার মানে এটা উপর থেকে নিচে বৃদ্ধি পাবে। এই একটা সেক্টর। তাহলে যত পর্যায়বৃত্ত ধর্ম আছে তাকে আমরা দুই সেক্টরে ভাগ করলাম, একটা ডান থেকে বামে বৃদ্ধি পায় আর একটা ডান থেকে বামে হ্রাস পায়। এখন আসি ডান থেকে বামে বৃদ্ধি পাওয়ার দলে কে কে আছে। আয়নীকরণ শক্তি, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এইগুলো একটা সেক্টর। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। সেকেন্ড সেক্টর, এরা হচ্ছে উল্টা, ডান থেকে বামে কমবে তার মানে উপর থেকে নিচে বাড়বে। এই গ্রুপে আছে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার, ব্যাসার্ধই লিখি। আর একটা হচ্ছে ধাতু ধর্ম। খেয়াল করো, আমি গলনাঙ্ক স্ফুটনাঙ্ককে লিখি নাই, তার কারণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এক্স্যাক্টলি কোনো পর্যায়বৃত্ত ধর্ম না, ওই কারণে আমি ওইটা লিখিনি, ওইটা হিসাব আলাদা। আপাতত এটা একটা স্ক্রিনশট নাও, এটা খুব কাজের একটা জিনিস। এই যে দুইটা সেক্টরে ভাগ করলাম, এখন আমাদের আইডেন্টিফাই করতে খুব সুবিধা হবে যে কোন ধর্মটা আমরা কিভাবে মনে রাখবো। ঠিক আছে, এখন স্ক্রিনশট নিও না, আমি যখন বলবো তখন নিও, এখনো এটাতে একটু বাকি আছে কাহিনী। আচ্ছা, এটা যেটা লিখছি এটা হচ্ছে আমার নরমাল সিকোয়েন্স। তুমি সবসময় মনে রাখবা যদি কোনো ব্যতিক্রম থাকে তাহলে ব্যতিক্রমটা সবসময় মোস্ট 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 ইম্পর্টেন্ট হয়। তাহলে এখন আসো, সেকেন্ড আরেকটা জিনিস আমাদের শিখতে হবে যে এই সিকোয়েন্সের মধ্যে কোনো ব্যতিক্রম আছে কিনা। কেউ আমাকে বলতে পারো আয়নীকরণ শক্তিতে কখন কখন আমরা ব্যতিক্রম পাই, এরকম কয়েকটা উদাহরণ? নাইট্রোজেন আর অক্সিজেন। আরেকটা বলো। ফসফরাস, সালফার। আরেকটা বলো। বেরিলিয়াম, বোরন। আরেকটা বলো। আরেকটা হলে হয়ে যায়। স্যার হ্যালোজেনের। ভেরি গুড। রাইট, এটা পরে, এটা ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তাহলে আসো আমরা ব্যতিক্রম কি কি পাইলাম। বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই হচ্ছে দুই সেট ব্যতিক্রম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। ঠিক আছে, এই হচ্ছে আমার দুই সেট ব্যতিক্রম। বেরিলিয়াম, আচ্ছা এটা একটু হালকা হয়ে গেছে, তারা বুঝে জিনিসটা অনেক সময় লাগবে। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমার ব্যতিক্রম কি কি? বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এর বাইরে আর কি আমরা পড়ছি? নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এই হচ্ছে আমার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে টোটাল ব্যতিক্রম, এই চার সেট। এখন আমাকে এক কথায় বলতে পারো এই দুইটার ব্যতিক্রমের কারণ কি? বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি কেন বোরন অপেক্ষা বেশি হয়? এস অরবিটাল পূর্ণ থাকে। তার মানে এটাকে আমরা এক কথায় বলতে পারি পূর্ণ নীতি, তাই তো? এক কথায় এটাকে বলা যায় পূর্ণ নীতি। একই রকম ভাবে আমাকে বলো তো নাইট্রোজেন, অক্সিজেন বা ফসফরাস, সালফার এরা ব্যতিক্রম কেন? পি অরবিটাল অর্ধপূর্ণ। মানে এক কথায় আমরা এটাকে বলতে পারি অর্ধপূর্ণ নীতি। ফাইন। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ব্যতিক্রম একটাই, ফ্লোরিন, ক্লোরিন। ক্লোরিনের বেশি হওয়ার কথা, সেখানে ক্লোরিনের বেশি হয়, এর আর কোনো ব্যতিক্রম নেই। তড়িৎ ঋণাত্মকতার কোনো ব্যতিক্রম নেই। পারমাণবিক ব্যাসার্ধের ব্যতিক্রম আছে, বাট সেটা একটু ভিন্ন, সেটা অন্য ইস্যু। তাহলে আমার আপাতত এখানে আমরা কোনো ব্যতিক্রম পাচ্ছি না, এই পর্যন্ত আমার সবকিছু ওকে। যে কয়টা ব্যতিক্রম পড়ছি এই কয়টা ব্যতিক্রম মোস্ট 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 ইম্পর্টেন্ট, সবসময় মাথায় রাখবা। তাহলে এখন আসো, এখন আমাদের কোশ্চেন গুলো কি প্যাটার্নের হবে, রিটেন হোক এমসিকিউ হোক, এখানে কোশ্চেন সবসময় একটা ফিক্স প্যাটার্ন থাকে। ওরা তোমাকে একটা সিরিজ তুলে দিবে বা 4টা-5টা মৌল দিয়ে দিবে, দেন এদেরকে সিকোয়েন্সিয়ালি সাজাও। এমসিকিউ হলে সাজায় দেওয়া থাকবে কোনটা সঠিক কোনটা ভুল, রিটেন হলে ওইটা তোমাকে নিজেকে সাজাইতে হবে। এখন আসো আমি তোমাদের একটা কাজ দিই,
তোমাদের আমি 4টা মৌল দিলাম, হ্যাঁ, এই 4টা মৌলকে এই 3টা অনুযায়ী সিকোয়েন্সিয়ালি সাজাবা। অর্থাৎ একবার আয়নীকরণ শক্তির জন্য সিকোয়েন্সিয়ালি সাজাবা, একবার ইলেকট্রন আসক্তির জন্য সিকোয়েন্সিয়ালি সাজাবা, একবার তড়িৎ ঋণাত্মকতার জন্য সাজাবা। অ্যাসেন্ডিং ও হইতে পারে, ডিসেন্ডিং ও হইতে পারে, অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যে কোনো একটা অর্ডারে হইতে পারে, তোমার ইচ্ছা। গ্রেটার দ্যান লেস দ্যান সাইনটা ঠিকঠাক মতো দিলেই হবে। ওকে, তাহলে ফার্স্ট এই 4টা মৌলকে এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা 3টার জন্যই সিকোয়েন্সিয়ালি সাজাবা। কোশ্চেনটা বুঝতে পারছো? তাহলে 1 মিনিট টাইম, 1 মিনিট পরে আমি অ্যান্সারটা জিজ্ঞাসা করবো, হ্যাঁ, 1 মিনিট। হয়েছে? ওকে, তাহলে ফার্স্টে আমাকে বলো, কেউ একজন আয়নীকরণ শক্তির জন্য সিকোয়েন্সটা বলো। দাদা কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, নিয়ন। ছোট থেকে বড় বললে না বড় থেকে ছোট বললা? ছোট থেকে বড়, কার্বন, অক্সিজেন, Very good. নাইট্রোজেন, নিয়ন। তাহলে আমরা যদি ছোট থেকে বড় সাজাই, তাহলে দেখো এইটা 7, এইটা 6, এইটা 10, এটা 8। নিয়ম অনুসারে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পায়, তার মানে যত ডানে যাব তত আয়নীকরণ শক্তি বাড়তে থাকবে। তাহলে আয়নীকরণ শক্তির সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, সব থেকে বেশি হচ্ছে নিয়ন, তারপরে হওয়ার কথা অক্সিজেন, কিন্তু হবে নাইট্রোজেন। এখানে একটা ব্যতিক্রম, এই দুইটাতে আমরা একটা ব্যতিক্রম পাচ্ছি। হওয়ার কথা অক্সিজেন কিন্তু হবে নাইট্রোজেন। ওরা যাই দিক অবশ্যই অবশ্যই একটা ব্যতিক্রম ইনক্লুড করে দিব, সবার শেষে কার্বন। এটা হচ্ছে আমি বড় থেকে ছোট সাজাইলাম। কেউ যদি ছোট থেকে বড় সাজাও, উল্টা করে দিয়ে সাইন চেঞ্জ করে দিতে পারো। নেন ইলেকট্রন আসক্তি। দাদা নিয়ন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ছোট থেকে বড়। হয় নাই। আমরা যদি বড় থেকে ছোট সাজাই, তাহলে অক্সিজেন, দেন নাইট্রোজেন, দেন কার্বন, দেন নিয়ন। আচ্ছা, ইলেকট্রন আসক্তিতে এসে একটা পেজ গিয়ে আছে, সবাই মাথায় রেখো। নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি কিন্তু সর্বনিম্ন, এটা মাথায় রেখো। নিষ্ক্রিয় গ্যাস আয়নীকরণ শক্তির সংজ্ঞা কি? বহিঃস্তর থেকে একটা ইলেকট্রন বাইর করতে যে পরিমাণ শক্তি লাগে। সো যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, সে তার বহিঃস্তর থেকে ইলেকট্রন বাইর করতে দিবে না, অলরেডি স্টেবল আছে। ইলেকট্রন আসক্তি কি? বহিঃস্তরে একটা ইলেকট্রন যোগ করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। যেহেতু সে নিষ্ক্রিয় গ্যাস, সো সে তার বহিঃস্তরে কোনো ইলেকট্রন যোগ করতে দিবে না। সো ওই ক্ষেত্রে তুমি শক্তি নির্গমনের মানও খুব কম পাবা। তাইলে দেখো এটা বাম থেকে ডানে বাড়ে। এখন নিষ্ক্রিয় গ্যাসটা বাদ দিয়ে দাও, ইলেকট্রন আসক্তির হিসাবে নিষ্ক্রিয় গ্যাস থাকবে না। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন, এটা মাথায় রাখবা ওই গ্রুপে, সরি ওই পর্যায়ে। তাহলে সবার ডানে কে? সবার ডানে অক্সিজেন। এখানে কিন্তু কোনো ব্যতিক্রম নাই, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই। তাহলে সবার ডানে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন, নিয়নটা চলে যাবে সবার লাস্টে। আর তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে এই সেম সিকোয়েন্স, তবে তড়িৎ ঋণাত্মকতায় তুমি যদি নিয়নকে না লিখো কোনো প্রবলেম নেই, তার কারণ হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা 0 ধরি।
এখানে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে নিয়নকে না লিখলেও চলে, শুধু এই তিনটাকে লিখবা, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। এবার সবাই নিজ নিজ খাতায় যে যেটা লিখছো সেটার সাথে জাস্ট মিলাও, বা মনে মনে যেটা চিন্তা করছিলে সেটার সাথে একটু মিলাও। কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। এরকম একটা সিকোয়েন্স লেখা বা এমসিকিউ তে মিলানো, এটা আসবে, এবং এটা যে যত ফাস্ট করতে পারবা তার চান্স তত বেশি। কারণ 4টা এরকম সিকোয়েন্স থেকে ঠিকঠাক খুঁজে বের করাও কিন্তু কম টাইমের ব্যাপার না, অনেকে অনেক টাইম লাগায় ফেলো এবং অনেকে তাড়াহুড়োয় ভুলও করে, এটা পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমাদের এই পোর্শনটা, অর্থাৎ যারা বাম থেকে ডানে বাড়ে কিন্তু উপর থেকে নিচে কমে, এই যে গ্রুপটা, এই গ্রুপটা আমাদের শেষ হইলো। এখন আসো সাইডটাকে কভার আপ দিই। পারমাণবিক ব্যাসার্ধ, তাই না? এটা বাম থেকে ডানে কমবে। কেন কমবে? স্বাভাবিক ব্যাপার, যত বাম থেকে ডানে যাব পর্যায় সারণীর বহিস্তরে একটা করে ইলেকট্রন আসবে, নিউক্লিয়াসের আকর্ষণ বাড়বে, তো কমবে। আমার উদ্দেশ্য মৌল নিয়ে না, আমার উদ্দেশ্য হচ্ছে আয়ন নিয়ে। একটা জিনিস দেখো তো, বলো এই পাঁচটার মধ্যে সব থেকে বড় আকার কার? পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি কার? অক্সিজেন। অক্সিজেন না, এটা অক্সাইড আয়ন বলো, O2 মাইনাস, তাই তো? ঠিকই বলছো। এবার এই সিকোয়েন্সটা কেউ একজন আমাকে ব্যাখ্যা করতে পারো? এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা এরকম কেন হইলো? এটা প্রোটন আর ইলেকট্রনের মধ্যে প্রোটন যার বেশি, রাইট, সেই ক্ষেত্রে কাছাকাছি। হচ্ছে সে হচ্ছে বেশি টানবে ইলেকট্রন, এই হিসাবে Very করা good. হয়। তাহলে তোমরা প্রত্যেকে এর পারমাণবিক সংখ্যাগুলো লেখো, আর সবার দেখো জাস্ট একটা কোশ্চেন অ্যান্সার দাও। এদের প্রত্যেকের ইলেকট্রন কয়টা বলো তো? 10টা। তাহলে কুলম্ব ল কি বলে? যার প্রোটন বেশি, যেহেতু সবার ইলেকট্রন সমান, সবার ইলেকট্রন আছে 10টা করে, তাহলে যার প্রোটন বেশি তার বেলায় আকর্ষণের তীব্রতা বেশি। আকর্ষণের তীব্রতা বেশি হলে স্তরটা তত ছোট হয়ে যাবে। যেহেতু 10টা ইলেকট্রন, সবার শক্তির স্তর 2টা, তাহলে নিউক্লিয়াসে যত প্রোটন বেশি হবে তত আকর্ষণ বেশি হবে, তত স্তরগুলো সংকুচিত হইতে থাকবে বা স্তরগুলো ছোট হয়ে আসবে। এই কারণে আকার বা পারমাণবিক ব্যাসার্ধের বেলায়, বিশেষ করে আয়নের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, নেগেটিভ আয়ন হলে তার আকার অটোমেটিক্যালি বড় হয়ে যাবে, পজিটিভ আয়ন হলে আকার অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। ওই মৌলের থেকে, যে কোনো মৌলের পজিটিভ আয়নের আকার তার থেকে ছোট, আর নেগেটিভ আয়নের আকার অবশ্যই অবশ্যই তার থেকে বড় হয়, তাই তো? আরেকটা জিনিস এমনি আনঅফিশিয়ালি তোমাদের বলি, খুব রেয়ার কেস, একমাত্র সিজিয়াম ফ্লোরাইড ছাড়া, বুঝছো, ক্যাটায়নের ব্যাসার্ধ কখনো অ্যানায়নের ব্যাসার্ধের চেয়ে বড় হয় না। সিজিয়াম ফ্লোরাইডে এই দুইটার ব্যাসার্ধ প্রায় সমান সমান। এ বাদে দুই একটা কেস ছাড়া ক্যাটায়নের ব্যাসার্ধ কখনো অ্যানায়নের ব্যাসার্ধ থেকে বড় হয় না। যেমন মনে করো সোডিয়ামের ব্যাসার্ধ কত কেউ জানো? কারো আইডিয়া আছে সোডিয়ামের ব্যাসার্ধ কত? 2 to 3 পিকোমিটার, বুঝছো? আর ক্লোরিনের ব্যাসার্ধ হচ্ছে 97 পিকোমিটার। দেখো, ক্লোরিন নরমালি সোডিয়ামের অর্ধেকের চেয়েও ছোট, কিন্তু এবার যখন এগুলো আয়ন হচ্ছে, সোডিয়াম আয়নের ব্যাসার্ধ হচ্ছে 95 পিকোমিটার, আর ক্লোরাইড আয়নের ব্যাসার্ধ কত জানো? 181 পিকোমিটার। খেয়াল করো, সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন বাইর করে নিলে সোডিয়ামের পুরো একটা স্তরই কমে যাচ্ছে। এখানে ব্যাসার্ধ এক ধাক্কায় অর্ধেকেরও নিচে নেমে আসছে, কারণ সোডিয়ামের স্তর 3টা, সোডিয়াম প্লাসের 2টা, তো ব্যাসার্ধ কমে আসা স্বাভাবিক। আর ক্লোরিনের
একটা ইলেকট্রন যোগ করলে সেই ইলেকট্রনটাকে পাশের ইলেকট্রনগুলো এমন ভাবে বিকর্ষণ করে যে তার পুরো স্তরটা আরো ব্রডেন হয়। সো আগের যা ব্যাসার্ধ ছিল নরমাল ক্লোরিনের, ক্লোরাইড আয়নের ক্ষেত্রে ব্যাসার্ধ প্রায় ডাবল হয়ে যায়। সো এই কারণে সবসময় মনে রাখবা ক্যাটায়নের ব্যাসার্ধ 99% কেস অ্যানায়নের ব্যাসার্ধ থেকে ছোট হবে। ক্যাটায়নের ব্যাসার্ধ অল টাইম অ্যানায়নের ব্যাসার্ধ থেকে ছোট হবে। এই ব্যাসার্ধ নিয়ে আমাদের কিছু অঙ্ক আছে পুরান সিলেবাসে, আমরা একদিন একটু সময় করে হালকা দেখব, যখন সময় আসবে ওই দিন দেখাবো তোমাদের যে ব্যাসার্ধ কিভাবে একটা স্ট্রাকচারকে প্রভাবিত করে, ব্যাসার্ধ দিকে আমরা কিভাবে স্ট্রাকচারকে বাইর করতে পারি। ওকে, এটা তোমাদের এমনি বললাম, এটা তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদের মূল ইস্যু হচ্ছে এইগুলা। আমি যদি তোমাদের বিভিন্ন আয়নের পারমাণবিক ব্যাসার্ধ বাইর করতে দিই তাহলে তোমরা ফার্স্টে চেক করবা ইলেকট্রন কয়টা করে আছে। যদি ইলেকট্রন সমান থাকে, যার প্রোটন কম তার ব্যাসার্ধ তত বেশি। নরমাল কুলম্ব সূত্র, নাথিং এলস। নতুন আমার মনে হয় এখানে তেমন কিছু তোমাদের বোঝানোর মতো নাই। তাহলে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম আশা করি ক্লিয়ার, ঠিক আছে? পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমি আর তাহলে গেজাইলাম না। স্যার বইতে কিছু মৌলের ব্যাসার্ধ দেওয়া আছে, ওইগুলা কি কয়েকটা মনে রাখতে হবে? মনের ভুলেও না। আমি কি বলছি জীবনে কোনোদিন যে কোনো কিছু মুখস্থ করো? যদি কোনো কিছু স্পেসিফিক্যালি বলে দিই যে এটা মুখস্থ করো তাইলে করবা, না হলে এরকম ধর্মের মান, ব্যাসার্ধের মান, বিজারণ বিভব, জারণ বিভবের নাম, ইনফ্যাক্ট পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভরও খুব একটা লাগে না। তারপরেও পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা আমরা কিছু বলি, এটা মুখস্থ রাখো। যদি অঙ্কে না দেয় তখন কি করবা? আদারওয়াইজ অন্য কিচ্ছু লাগবে না। যেগুলো শুধু ম্যাথের জন্য যদি আমাদের কোনো কিছু মুখস্থ রাখা লাগে সেগুলো মুখস্থ করব। ম্যাথ বাদে কোনো থিওরিটিক্যাল টপিকে কোনো কিছু মুখস্থ রাখবে না, কোনো দরকার নেই, টাইম ওয়েস্ট। আচ্ছা, এবার আসো তোমাদের আরেকটা একটু ইন্টারেস্টিং জিনিস শিখাই, এটাও তোমাদের পরে কাজে লাগবে। এটা হচ্ছে অজৈব যৌগের নামকরণ। আমরা তো জৈব যৌগের নামকরণ শিখি বা জানি, তো অজৈব যৌগের যে নামকরণের কিছু রুল আছে এটা তোমাদের কম বেশি জানা হয় না, ঠিক আছে? তো আজকে আরেকটা, যেহেতু নতুন ক্লাস শুরু করলাম অ্যাডমিশনের জন্য, কম বেশি তোমাদের কিছু ইনফরমেটিভ গুলো আজকে একটু জানায় রাখার ট্রাই করি। দাদা, বলো। ওই যে কার্বনেটের ওই যে পর্যায়ক্রম, ওইটা একটু দেখাই দিলে ভালো হইতো। পর্যায়ক্রম কি জিনিস আবার? না মানে ওই যে সিকোয়েন্সটা, ওই যে কার্বনেট যৌগ সমূহের। কি সিকোয়েন্স? কার্বনেট যৌগ সমূহের। কার্বনেটের কি সিকোয়েন্স সেটা তোমার আগে বলবা। ওই যে ম্যাগনেসিয়াম যৌগনীয়তা কার্বনেট। হয়তো বলতেছে। যৌগনীয়তা, দ্রাব্যতা, নাকি বিয়োজন প্রবণতা? ওই যে বইতে কিছু ছিল যে কার্বনের যৌগ সমূহের। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি লোকের কথা বলতেছো। উত্তাপে বিয়োজন প্রবণতা লাগবে না, আমি বুঝছি। ম্যাগনেসিয়াম কার্বনেট, বেরিলিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এর মধ্যে কোনটা তাপ দিলে তাড়াতাড়ি বিয়োজিত হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতেছিলাম। ঢাকা ভার্সিটির, সরি ঢাকা বোর্ডের 2015 সালের কোশ্চেন, বোর্ডেরটা মনে পড়ছে। ওটা সময় আসুক, ওটা এখন, ওটা ফাজানের নীতির মধ্যে, বুঝছো? যখন ফাজানের নীতি দেখাবো তার মধ্যে ওইটা দেখাচ্ছি, ওইটা এখন না। আচ্ছা ঠিক আছে। ওকে, কি ব্যাপার, স্ক্রিন স্টেবল হইতে এত টাইম লাগে কেন? এখন আসো, আমাদের এবার হচ্ছে অজৈব যৌগের নামকরণ। অজৈব যৌগ বলতে আসলে কি বুঝি? দেখো, জৈব যৌগের নয় শ্রেণী বিভাগ আছে, অজৈব যৌগের শ্রেণী বিভাগ কি? অজৈব যৌগে কোনো শ্রেণী বিভাগ নাই, এটা হচ্ছে এক কথা। তবে আমরা সচরাচর যে যৌগগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ করি, অ্যাসিড, ক্ষার, লবণ, জারক, বিজারক, এইগুলো মিলেই হচ্ছে আমার অজৈব যৌগ। তো ফার্স্টে আসো, অজৈব যৌগের নামকরণের ক্ষেত্রে সবার আগে আমরা অ্যাসিডের নামকরণটা শিখবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম ধাপ হচ্ছে অক্সো অ্যাসিডের নামকরণ। অক্সো অ্যাসিড সবাই চেনো, যেসব অ্যাসিডে অক্সিজেন থাকে। অ্যাসিড মানে হাইড্রোজেন থাকা মাস্ট, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। এই অ্যাসিড গুলোকে আমরা বলি হচ্ছে অক্সো অ্যাসিড, ঠিক আছে? টেকনিকটা দেখো। এই যে নামকরণটা আমরা করি, বুঝছো? এই নামকরণটা করা হয় হচ্ছে
জারণ সংখ্যার উপর বেস করে, অক্সিডেশন নাম্বারের উপর বেস করে এই নেমিংটা করা হয়। কেমন দেখো, এখানে আমরা কতগুলো অক্সিডেশন নাম্বার লিখছি, দেখো সবই বিজোড়, মানে আগে আমরা বিজোড়টা শিখি। তাহলে আমরা উল্টা কাজ করি, বুঝছো? এই অক্সিডেশন নাম্বার মিলাই আমরা কতগুলো অ্যাসিড লিখি। কেমন দেখো, HOCl, HClO2, HClO3, HClO4। তোমাদের মধ্যে এখনো কি এমন কেউ আছো যার অক্সিডেশন নাম্বার বের করতে অসুবিধা হয়? যদি না হয় তাহলে এখানে সব দেখো অক্সিডেশন নাম্বার আর ক্লোরিনের অক্সিডেশন নাম্বার অনুযায়ী ছক মতো বসছে কিনা, অর্থাৎ উপরে যে অক্সিডেশন নাম্বার গুলো ওগুলো সব হচ্ছে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার গুলো অনুযায়ী যৌগ ঠিকঠাক আছে কিনা সেটা দেখো। আছে? ওকে ফাইন। এখন টেকনিকটা ভালো মতো দেখো, আমরা নামকরণের টেকনিক পড়তেছি, অন্য কিছু না। হ্যাঁ, প্রথমে আসো, এখানে আমার 4টা অক্সিডেশন নাম্বার আছে, সবার বড়টা সবার ছোটটা আগে বাদ দিয়ে দাও, মাঝের দুইটা নিয়ে আসি। দেখো 3 আর 5, অক্সিডেশন নাম্বার যদি +3 হয় তাহলে তার নামের শেষে বসবে আস, আর অক্সিডেশন নাম্বার যদি +5 হয় তাহলে তার নামের শেষে বসবে ইক। ছোটবেলায় যেমন আসিক পড়তাম সেই আসিক। এবার আসি +1 আর +7 এ কি হবে। +1 এর ক্ষেত্রে হবে হাইপো আস, আস তো থাকবে তার সাথে হাইপো চলে আসবে। আর +7 এ ইক থাকবে তার সাথে পার্ট চলে আসবে, পার ইক। ওকে, এখন আসি এই টেকনিক অ্যাপ্লাই করে তোমরা নামকরণ গুলো করো তো। HOCl এটার নাম তাহলে কি লেখা যায়? এমনি এটার নাম আমরা জানি, হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে দেখো হাইপো, হাইপো জাস্ট কেন্দ্রীয় মৌলের নামটা এর মাঝে আসের আগে বসে যাচ্ছে, মানে আস বা ইকের সাথে তুমি খালি কেন্দ্রীয় মৌলের নামটা বলে দিবা। এখানে ক্লোরিন, তাহলে এর নাম দাঁড়াচ্ছে দেখো হাইপোক্লোরাস অ্যাসিড। বলো সেকেন্ডটা HClO2 এর নাম কি হবে? ক্লোরাস অ্যাসিড। জাস্ট কেন্দ্রীয় মৌলের সাথে ছোটবেলায় যেমন আমরা সিলেবেল যোগ করে করে নতুন শব্দ গঠন করা শিখতাম, সেই জিনিস। সিলেবেলটা হচ্ছে আস আর ই। HClO3 ক্লোরিক। পারক্লোরিক অ্যাসিড, তাই তো? ক্লিয়ার টেকনিকটা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা র্যান্ডম একটা বাইর করে আমারে দেখাও তো। এই যৌগটার নাম বের করো এই নিয়মে। ফসফরাস। ভেরি গুড। ফসফরাসের জারণ সংখ্যা কত? +3। +5। +5 হলে সরি কি বের করলাম, H3PO3, তাহলে ফসফরাসের জারণ সংখ্যা আসবে +3। +3 হলে সেটা কোন গ্রুপে পড়তেছে? আস। তাহলে এখানে ফসফর আর আস একবারে মিলে হবে ফসফরাস। তোমরা ভাবতে পারো ফসফরাসের সাথে আবার আস লাগাবা, তা না, এটা ফসফর আর তার সাথে মিলে আস হবে, অথবা এমনি মনে রাখো ফসফরাসে আস আছে তাই আর আস যোগ করার দরকার নেই। তাহলে এটার নাম দাঁড়াচ্ছে ফসফরাস অ্যাসিড। তাহলে H3PO4 এটার নাম কি দাঁড়াবে? ফসফরিক অ্যাসিড। +5, তাহলে ফসফর আর ই মিলে ফসফরিক অ্যাসিড। তাহলে বেজোড় গুলো নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নেই, আছে? বেজোড় কি ক্লিয়ার? আই মিন জারণ সংখ্যা যদি বেজোড় হয় তাহলে এই প্যাটার্ন অনুসরণ করবে। এবার আসে জারণ সংখ্যা যদি জোড় হয়, জোড়ের ক্ষেত্রে এই দুইটা ঠিক আছে। দেখো +3 +4 এরা হচ্ছে আস, +5 +6 এরা হচ্ছে ইক। এ পর্যন্ত কোনো ঝামেলা নেই।
+8 জারণ সংখ্যা এক্সিস্ট করে না, এটা মাথায় রাখবা। কোনো অবস্থাতে কোনো মৌলের জারণ সংখ্যা +8 হইতে পারবে না, সর্বোচ্চ জারণ সংখ্যা +7। সো কোনো অবস্থাতে কোনো মৌলের জারণ সংখ্যা +8 হইতে পারবে না, ওই হিসাব বাদ। ঝামেলাটা কি জানো, +2টা হওয়ার কথা ছিল হাইপোয়াস, কিন্তু +2টা হাইপোয়াস হয় না। এটা +2টা এক এক অ্যাসিডের ক্ষেত্রে এক এক রকম হয়, এই কারণে +2 এর ক্ষেত্রে আমরা হাইপোয়াস লিখতে পারতেছি না, এই ঘরটা খালি থাকে। +2টা সচরাচর খুব কমই দেখা যায়, ওইটা যৌগ টু যৌগ নাম ভ্যারি করবে, ওইটা রুলে পড়বেন, এজন্য +2টা আমরা এখানে লিখতে পারতেছি। তাহলে দেখো তো এবার একটা সুন্দর সেটআপ দাঁড়াইছে কিনা। চাইলে এখন একটা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিলে তোমাদের অক্সাসিডের নামকরণের ইনিশিয়াল ঝামেলাটা মিটে যাবে। ফাইন, আরেকটা জিনিস আমাকে বলো, তোমাদের একটু ভেজাল একটা দিই। এই যৌগটা মোস্ট প্রবাবলি তোমরা দেখো নাই, যৌগ দেখো নাই, কিন্তু যৌগের নাম বের করতে পারা উচিত। যৌগটার নাম বের করো। এবার হচ্ছে আননোন কোন যৌগ দিলে কিভাবে অ্যাপ্রোচ করবা। ফার্স্ট, এতক্ষণ লাগানো যাবে না। হাইপোনাইট্রাস অ্যাসিড। দেখছো কত সহজ। +2 -4 +2, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা আসতেছে +1 তাহলে সূত্র অনুসারে এর নাম হাইপোনাইট্রাস অ্যাসিড। তার মানে কি দাঁড়াচ্ছে দেখছো, তুমি যে যৌগ জীবনেও দেখো নাই, তোমাকে তার নাম বের করতে দিছে সিকোয়েন্সিয়ালি। তুমি একটু রুলটা যদি জানো আর টেকনিকটা যদি জানো, এটা টেকনিক, এটা রুল না, এরকম কোনো রুলস ইনঅর্গানিক কেমিস্ট্রিতে নাই। টেকনিকটা জানা থাকলে তুমি অনেক ইজিলি নাম বের করতে পারবা। তাহলে আমার ধারণা যেহেতু হাইপোনাইট্রাস অ্যাসিড পারছো, এই টেকনিক দিয়ে তোমাদের যাই দেওয়া হোক পারবা। ওকে দাদা, তাহলে বলো। ওই যৌগগুলোর বাণিজ্যিক নাম কি পড়া লাগবে, মানে মুখস্থ করা লাগবে? এটা ক্ষেত্র বিশেষে, বুঝছো, সচরাচর লাগে না। তবে 2-4টা যেগুলো আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি, যেমন এইটার নাম ফসফোনিক অ্যাসিড, H3PO2 আছে, ওটার নাম ফসফিনিক অ্যাসিড, এগুলো কিছু কিছু বাণিজ্যিক নাম আমাদের পড়তে পড়তে এমনি মুখস্থ হয়ে যায়, বাট ওরকম কোনো লিস্ট নাই যে কয়টা নাম মুখস্থ করাই লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বাট কিছু জিনিস যেগুলো আমাদের ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, এগুলো আমরা জানি, বা এগুলো আমাদের এমনি দেখা যায় জানা হয়ে যাবে, তোমাদের একটু জোর করে মুখস্থ করাবে না। ওই 2-4টা অঙ্ক করতে করতে তোমার নিজেরই মুখস্থ হয়ে যাবে, বুঝছো। বাট এরকম কোনো লিস্ট নাই আমাদের যেটা মুখস্থ করতেই হবে, সো টেনশন নেওয়া লাগবে না। এবার আসো আরো কিছু টেকনিক দেখাই তোমাদের। যদি একই জারণ সংখ্যার একাধিক অ্যাসিড হয়, এবার হচ্ছে 2টা অ্যাসিডের জারণ সংখ্যা সেম আসলো, তখন কি করবা। আচ্ছা এরকম কখন হইতে পারে সেটা আমাদের বোঝা লাগবে, তাইলে তুমি এটার অ্যান্সার জানো। 2টি অ্যাসিডের সংকেতের মধ্যে ভালো মতো বোঝো, 2টা অ্যাসিডের সংকেতের মধ্যে ডিফারেন্স যদি এখনো পানি হয়, বুঝছো, এটা ডিফারেন্স লিখছি, পুরোটা লিখে দিই। 2টা অ্যাসিডের সংকেতের মধ্যে ডিফারেন্স যদি H2O হয়, অর্থাৎ একটা অ্যাসিডের সংকেত থেকে তুমি পানি বাদ দিলে অন্য একটা অ্যাসিড পাবা। এক্সাম্পল দেখো, H3PO4, এখান থেকে পানি বাদ দিলে যে সংকেতটা হয় সেই সংকেতটা হচ্ছে HPO3। দুইটাতে হিসাব করে দেখো, ফসফরাসের জারণ সংখ্যা +5 আসবে। তো এরকম যদি হয় তাহলে মনে রাখবা, যেটার হাইড্রোজেন বেশি তার নামের আগে একটা অর্থ বসবে, আর যেটা হাইড্রোজেন কম তার নামের আগে একটা মেটা বসবে, আর বাকি সব আগের মতো। অর্থাৎ এটা ওই
তোমার বেনজিনের অর্থ মেটা না, এটা হচ্ছে অ্যাসিডের অর্থ মেটা। এখানে কোনো প্যারা নাই, এখানে জাস্ট অর্থ আর মেটা। তাহলে নরমালি H3PO4 এটার নাম কি ছিল বলো তো? নরমাল নিয়মের নাম কি আসবে? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। সো এখন আমরা এটাকে বলবো অর্থ ফসফরিক অ্যাসিড। এখন তুমি যদি অর্থ ফসফরিক অ্যাসিডকে শুধু ফসফরিক অ্যাসিড বলো কোনো ভুল নাই, কারণ অর্থটা আমাদের মেনশন করা লাগে না, কিন্তু মেটাটা আমাকে বলতেই হবে। ঠিক আছে, মেটা যদি কোনো যৌগ থাকে তাহলে আমাকে সেটা বলতেই হবে। যেমন HPO3 এটার নাম আমার সবসময় মেটা ফসফরিক অ্যাসিড, এটাই লিখতে হবে। অর্থ ফসফরিক অ্যাসিড, শুধু ফসফরিক অ্যাসিড একই জিনিস, কিন্তু মেটা হলে মেটাকে লিখতেই হয়। তাহলে অর্থ আর মেটা কখন হয়? যদি দুইটা অ্যাসিডের মধ্যে পানির ডিফারেন্স থাকে, তাহলে বড়টা অর্থ, ছোটটা মেটা। মনে থাকবে? শুধু মেটার সংকেত দেওয়া থাকলে বুঝবো কি করে যে মানে ওইটা মেটা অ্যাসিড? বোঝা সম্ভব না, এটা আগে থেকে মুখস্থ থাকা ভালো। মুখস্থ থাকা ভালো বলতে কি, এটা মুখস্থের জন্য না, মানে তোমাদের জানাই রাখলাম যে HPO3 বলে একটা যৌগ আছে। আচ্ছা, এটা বুঝবা কেমনে? মাদার অ্যাসিডে যদি 3টা হাইড্রোজেন থাকে তাইলে কেবলমাত্র মেটা সম্ভব, আদারওয়াইজ তো সম্ভব না, তাই না? তাহলে যেসব মাদার অ্যাসিডে 3টা করে হাইড্রোজেন আছে তাদের মেটা থাকার একটা প্রবাবিলিটি আছে, এটা মাথায় রাখবা, আর কিছু মনে রাখার দরকার। মেটার উদাহরণ এই একটাই, মেটা ফসফরিক অ্যাসিড। মেটার আর তেমন কোনো উদাহরণ নাই। এই একটাই বোঝানোর জন্য আমি তোমাদের টোটাল একটা নিয়ম শিখাইলাম, যাতে অন্য কোনো ক্ষেত্রে যদি কাজে লাগানোর সুযোগ হয় কাজে লাগাইতে পারো। তাহলে একটা নিয়ম গেল, এবার আসো সেকেন্ড আর একটা নিয়ম বুঝবো। ওকে, পরে তো রেকর্ড দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট নিতে একটু দেরি হলেও সমস্যা নেই। দ্বিতীয় ইস্যু, 2 অণু অ্যাসিড থেকে এক অণু পানি বাদ দিলে পাইরো অ্যাসিড হয়, তখন নামের আগে পাইরো বসবে। কেউ পাইরো সালফিউরিক অ্যাসিড বা অলিয়ামের সংকেত বলতে পারো? H2SO7। ফাইন, তাহলে দেখো H2SO7 কেমনে আসে। H2SO4 এটা 2 অণু নিবা, 2 অণু, তাহলে এটাকে 2 দিয়ে গুণ দাও, তাহলে আসে H4S2O8। দেন এক অণু পানি বাদ দিলে, তাহলে এখান থেকে এক অণু পানি বাদ দাও, তাহলে কি থাকে দেখো তো, H2S2O7। তাহলে H2S2O7 এটাকে আমরা কি নামে চিনি? পাইরোসালফিউরিক অ্যাসিড। বুঝতে পারছো? তাহলে এটা যদি বুঝে থাকো, তোমরা আমাকে একটা সংকেত বের করে দিবা, সেটা হচ্ছে পাইরো ফসফরিক অ্যাসিড। এই সংকেতটা আমাকে বের করে দিবা, বের হলে মুখে অ্যান্সারটা বললেই হবে। দেখো তো পাইরো ফসফরিক অ্যাসিডের সংকেত বের করতে পারো কিনা। দাদা H4P2O7। ভেরি গুড। H3PO4 গুণ 2, তাহলে H6P2O8 বিয়োগ পানি, তাহলে H4P2O7। এটা হচ্ছে পাইরো ফসফরিক অ্যাসিড। না, অ্যাসিড সংক্রান্ত নামকরণের যে নিয়মগুলো ছিল কম বেশি তোমাদের আমি সব জানাই দিলাম, ব্যতিক্রম সহ। আশা করি তোমাদের নামকরণ নিয়ে মাঝে মাঝে যে প্রবলেমটা হয়, অ্যাসিডের ক্ষেত্রে তেমন প্রবলেম হবে না। অ্যাসিডের ক্ষেত্রে এই নামকরণ গুলো পারবা। ক্ষারের নামকরণে কোনো ব্যতিক্রম নাই, ক্ষারের নাম আমরা জানি। অ্যাসিডের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, কারণ অ্যাসিডে জার্মান সংখ্যা এক এক ভ্যারি করে। যদি এই টেকনিক দুইটা মনে রাখতে পারো, তাহলে অ্যাসিডের নামকরণটা অনেক বেশি ইজি হয়ে যাবে। দাদা বোরিক অ্যাসিডের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক সংখ্যা থাকে, একটু কনফিউজিং হয়। কোন অ্যাসিড? বোরিক অ্যাসিড। H3BO3 ওটা সংকেত, ঠিক আছে? নিয়ম অনুসারে ওটা বোরাস হওয়ার কথা ছিল, কিন্তু বোরিক কেন হচ্ছে, তার কারণ বোরনের +5 জারণ সংখ্যা সম্ভব না।
এই কারণে এটা বোরিক হয়। বোরনের কোনো আঁচ নাই, অলওয়েজ উইক, কারণ বোরনের বহিস্তরে ইলেকট্রনই আছে 3টা, তাহলে সে +5 জারণ সংখ্যা কেমনে দেখাবে? এই কারণে ওইটার নাম বোরিক হইছে। নিয়ম অনুসারে এটা বোরাস হওয়ার কথা ছিল। ছোটখাটো 2-4টা ব্যতিক্রম থাকবেই, বাট সেগুলোর ব্যাখ্যাও থাকবে। আপাতত যতটুকু শিখলা, কারণ এই জিনিসগুলো তোমাদের খুব রেয়ার কেস লাগবে। অনেকের এই নাম টাম নিয়ে অনেক বেশি অ্যালার্জি থাকে, ধরো এই নামের ঝামেলার জন্য অনেকে অনেক কিছু পড়তে অসুবিধায় পড়ে। এইগুলো যাতে একটু ইজিলি সলভ করতে পারো এই জন্য এই টেকনিক গুলো শেখানো। এগুলো কোনোটাই সরাসরি পরীক্ষা রিলেটেড কোশ্চেন না। অমুক অ্যাসিডের নাম কি, কোশ্চেন কোনো কালে কোনো পরীক্ষা কোশ্চেন পেপারের মধ্যে খুব একটা চোখে পড়বে বলে তোমাদের আমার জানা নেই, হওয়ার কথাও না। কিন্তু জিনিসগুলো হচ্ছে তোমাদের বেসিকটা ক্লিয়ার করবে, আর অনেকে অনেক জায়গায় পড়তে সুবিধা করে দেয়। ওকে, এবার লাস্ট একটা জিনিস দেখো, এটা আরো ইন্টারেস্টিং। লবণের নামকরণ। আঁচ হয়ে যাবে আইট, আর ইক হবে এট। কেউ একজন সিরিয়ালি নামগুলো বলো তো। অ্যাসিডের সময় যেটা খালি আঁচ ছিল, লবণে এসে ওটা আইট হয়ে যাবে। তাহলে প্রথমটার নাম কি? সোডিয়াম হাইপোক্লোরাইট। পরেরটা? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম পারক্লোরেট। ভেরি গুড। ক্লোরেট, ক্লোরেট, এট তো, ইট না, এট। সোডিয়াম পারক্লোরেট, সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম হাইপোক্লোরাইট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইট। অর্থাৎ প্রত্যেকটার শুরুতে ক্যাটায়নকে আগে বলতেছি, এটুকু সবাই জানো। ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ক্যাটায়নকে আমরা আগে বলি। তাহলে প্রথমে সোডিয়াম বলে নিলাম, এরপর অ্যাসিডের নাম যা ছিল সেটা আঁচটা আইট করে দাও, ইকটা এট করে দাও। অ্যাসিড ছিল হাইপোক্লোরাস, তাহলে এটা হয়ে যাবে হাইপোক্লোরাইট। অ্যাসিড ছিল ক্লোরাস, এটা হয়ে যাবে ক্লোরাইড। অ্যাসিড ছিল ক্লোরিক, এটা হয়ে যাবে ক্লোরেট। অ্যাসিড ছিল পারক্লোরিক, এটা হয়ে যাবে পারক্লোরেট। বাকিগুলো লিখলাম না, বাকিগুলো এক সিকোয়েন্সে হয়ে যাবে। কোনো কনফিউশন থাকলে বল। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা স্টেজ পর্যন্ত আগাইলাম। এখন আসো আমাদের গ্রুপ কেমিস্ট্রির বিভিন্ন যে বিক্রিয়া, যে জিনিসগুলো তোমাদের ইন্টার লেভেলে বলতে গেলে বেশি পড়ানো হয় না, এখন আমাদের ওই বিক্রিয়াগুলো কম বেশি শিখতে হবে। মানে বিভিন্ন অজৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে, এখন আমাদের ওই বিক্রিয়াগুলো একটু হালকা পাতলা ধারণা নিতে হবে, তাহলে মোটামুটি আমাদের এই পার্টটা শেষ হয়ে যায়। চ্যাপ্টার 3টা মনে রাখো অনেক বড়, কিন্তু চ্যাপ্টার 3টা একবার বুঝে শেষ করতে পারলে এটা সচরাচর আর রিভিশন দেওয়া লাগে না। ক্লাসে যতটুকু লিখবা বা ক্লাসে যতটুকু পড়বা ওইটাই দেখবা অনেক বইয়ের থেকে না বেশি হয়ে গেছে। মানে জিনিসটা একবার সাজায় গোছায় নিতে পারলে জিনিসটা অনেক সহজ। তোমাদের মাঝখানে একটু ব্রেক পড়ে গেছে, তো না হলে সিকোয়েন্সিয়ালি প্রতি ক্লাস বাই নিলে জিনিসটা আরো গোছানো মনে হইতো। এখন মনে হইতে পারে একটা এক একটা এক এক সময় আসতেছে, বাট শেষ করে ফেললে আবার ওই প্রবলেমটা থাকবে না। ওকে, আজকে এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে অধাতুর রসায়ন। তাহলে মোটামুটি দেখো পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, অবস্থান সংক্রান্ত ঝামেলা, পর্যায়বৃত্ত ধর্ম, অজৈব যৌগের নামকরণ, এই যে বেসিক টেকনিক গুলো আছে এগুলো নিয়ে আমি আর তাহলে ইন ফিউচার আর কিছু পড়াবো না, ঠিক আছে?
ধরে নিচ্ছি এগুলো সবাই কম বেশি পারবা। এখন আসো আমাদের এখনকার টপিকটা হচ্ছে আমাদের অধাতুর রসায়নটা পড়তে হবে। কেউ যেন আমাকে বলো কোন গ্রুপ থেকে অধাতু শুরু হয়? The group 13. 13 ফাইন। এবার এমন কতগুলো গ্রুপ বলো যে গ্রুপের বলতে সবাই অধাতু, মানে প্রায় সবাই অধাতু? 17 আর 16. 15, গ্রুপ 15। গ্রুপ 15 এ কোনো ধাতু আছে? পোলোনিয়াম। হ্যাঁ, পোলোনিয়াম ধাতু তো দাদা। কোনটা ধাতু? 16 পোলোনিয়াম। আচ্ছা, শুনতে পাচ্ছি না। যদি আর্সেনিক বা অ্যান্টিমনি বিসমাথ আছে। অ্যান্টিমনি বিসমাথ আছে, কিন্তু সচরাচর বুঝছো আমরা গ্রুপের প্রথম দুইটা মৌলকে নিয়ে মাথা ঘামাই। তাহলে গ্রুপ 15 এর প্রথম দুইটা মৌলকে? নাইট্রোজেন আর ফসফরাস। গ্রুপ 16 এর? অক্সিজেন আর সালফার। গ্রুপ 17 তো পুরোটাই হ্যালোজেন, পুরোটাই অধাতু। তার মানে আমাদের অধাতুর রসায়ন বলতে আমাদের বুঝায় গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, এই তিনটা গ্রুপ। গ্রুপ 14টা হচ্ছে অপধাতু বা উপধাতু, এরা ধাতু আর অধাতুর মাঝামাঝি। আর গ্রুপ 1 আর 2, 13 এর প্রায় সবই আবার ধাতু। তাহলে এই হচ্ছে আমাদের অধাতুর কেমিস্ট্রি। যেহেতু ধাতুর পোর্শন আমাদের খুব কম, আমরা অধাতুটাতে আগে শুরু করব। তাহলে আমাদের এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে তিনটা গ্রুপ, 15, 16, 17। আগে আগে একটা একটা দিয়ে শুরু করি। আগে আসো 15। তাহলে 15 আন্ডারে আছে নাইট্রোজেন আর ফসফরাস। গ্রুপ 15 এর আন্ডারে আছে নাইট্রোজেন আর ফসফরাস, তাই তো? প্রথম দুইটা, পরেরগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমাদের একটা ফ্লো চার্ট দেখে, জিনিসটা দেখলে মজা পাবা। জিনিসটা হচ্ছে একটা অধাতু কয় ক্যাটাগরির যৌগ গঠন করতে পারে সেটা একটু আমরা চিন্তা করি। প্রথমে আসো নাইট্রোজেন আর হাইড্রোজেনের যৌগ। অনেকগুলো আছে, আমি একটাই লিখলাম, অ্যামোনিয়া। আরো কিছু কিছু যৌগ আছে, যেমন ধরো হাইড্রাজিন আছে, হাইড্রোজোয়িক অ্যাসিড আছে, অ্যাজাইড আছে। এইগুলো রেয়ার কেস ইউজ হয়। সো নিচের দুইটা আপাতত আমি মুছে দিলাম, বাট এটা ট্রু হবে। এটা নাম হাইড্রাজিন, এটাকে জৈব যৌগিত হরহামেশা দেখছো। তো নিচের দুইটা আমি আপাতত মুছে দিলাম, এই দুইটা আপাতত আমার লাগবে না, আমার অ্যামোনিয়া হলেই চলতেছে। দেন তাহলে এটাকে বলতে আছে আমরা হাইড্রাইড। হাইড্রাইডের পর আসবে অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড হচ্ছে 5টা। 1 থেকে 5 পর্যন্ত নাইট্রোজেনের জারণ সংখ্যাগুলো সিরিয়ালে লিখে যাও, তাহলে নাইট্রোজেনের অক্সাইড পেয়ে যাবা। নাইট্রোজেনের অক্সাইড হচ্ছে 5টা। এরপর আসো অ্যাসিড। অ্যাসিডের নাম জানো, আমি আর লিখলাম না। এরপর আসো ক্লোরাইড। এই 4 ক্যাটাগরির যৌগ, হাইড্রাইড, অক্সাইড, অক্সো অ্যাসিড, ক্লোরাইড, এই 4 ক্যাটাগরির যৌগ নিয়ে অধাতুর 99% যৌগ এই 4 ক্যাটাগরির কোনো না কোনো একটাতে পড়বে। আমরা কিভাবে পড়বো সেটা পরের ইস্যু। পরের ইস্যু হচ্ছে আগে যৌগ চেন, আগের ইস্যু আগে যৌগ চেন। এবার তোমার এইটা মিলায়ে ফসফরাস লিখতে খুব সুবিধা হবে। বলো এখানে কি লিখবো? বাম পাশে এটা মিলাই বলো। PH3 ভেরি গুড। এর নাম জানো? ফসফনিক অ্যাসিড। ফসফিন। 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 ও সরি। এটার নাম ফসফিন। জানলে সমস্যা নেই, জানাটাই স্বাভাবিক। ওকে, এখানে কি লিখবো? P2O3, P2O5। ভেরি গুড। অ্যাকচুয়ালি P2O3 না, ওটা ডাইমার, বুঝছো? ওটা অরিজিনাল সংখ্যা হচ্ছে P4O6, আমি দুইটাই লিখলাম। একই রকম ভাবে P2O5 না, এটার অরিজিনাল সংখ্যা হচ্ছে P4O10, আমি দুইটাই লিখলাম। এখানে কি লিখবো?
H3PO3, H3PO4. H3PO2, H3PO3, H3PO4, HPO3। কেবল তো আমি তোমাদের টেকনিক শেখাইলাম, এগুলোর মধ্যে এমন কোনটা আছে যেটা নাম জানো না? একটা একটা করে বলো এটার নাম। হাইপোফসফরাস অ্যাসিড। এটা ফসফরাস অ্যাসিড। এই দুটার বলতে হবে অর্থোফসফরিক, মেটাফসফরিক, তাই তো? এখন এটার একটা বাণিজ্যিক নাম আছে, এটা ফসফিনিক অ্যাসিড, এটা ফসফোনিক অ্যাসিড। আমার ধারণা ম্যাক্সিমাম এটা জানো। এখন দেখো রেগুলার নাম শিখলে আর বাণিজ্যিক নাম ঝামেলা করে না। PCl3, PCl5 কমপ্লিট। কমপ্লিট মানে যৌগের লিস্ট বানানো কমপ্লিট। এখন আমরা খালি দুই সাইড তুলনা করব। দুই সাইড তুলনা করতে করতে দেখবা সব শিখে গেছি। এখানে অনেক সুবিধা আছে। জাস্ট এখন আমরা দুইটা সাইড তুলনা করব। দুই সাইড তুলনা করলে আমাদের ম্যাক্সিমাম শেখা কমপ্লিট। তোমাদের এখান থেকে কোশ্চেন গুলো কেমন আসে? এমসিকিউ তে কোশ্চেন আসে হচ্ছে অর্ডার, নিচের কোন ক্রমটা সঠিক সেই ক্রমটা সচরাচর ওরা একটা ধর্ম উল্লেখ করে দেয়। ঠিক আছে, যে অমুকের ধর্ম বেশি না অমুকের ওই ধর্ম বেশি। আর একটা কোশ্চেন আসে সেটা হচ্ছে এদের রিলেটেড বিভিন্ন বিক্রিয়া। তো ধর্মটার জন্য আমরা জাস্ট দুই সাইড তুলনা করব, আর কিছু করব না, অটোমেটিক্যালি শিখে ফেলব। আর বিক্রিয়াগুলো আমাদের একটু আলাদা করে কষ্ট করে শিখতে হবে। বিক্রিয়া তো তুলনা করে হয় না, ওটা তো ধাপে ধাপে শিখতে হয়। আচ্ছা, ফার্স্টে আমি তোমাদের একটা জিনিস বলি, এটা তোমাদের খুব কাজে দিবে। নাইট্রোজেনের এখানে হিসাব করো, জারণ সংখ্যা হচ্ছে -3। এখানে দেখো নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, আর এখানে +1, +2, +3, +4। এবার টেকনিকটা শোনো। সব থেকে কম যেটা জারণ সংখ্যা, একটা মৌল যখন অসংখ্য জারণ সংখ্যা দেখায় বা পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখায়, সবচেয়ে কম জারণ সংখ্যাটা হচ্ছে বিজারক। এটা জারক বিজারকের আরেকটা টেকনিক। সব থেকে বেশি জারণ সংখ্যাটা হচ্ছে জারক। আর মাঝে যারা থাকতেছে তারা জারক আর বিজারক উভয় হইতে পারে। এটা জাস্ট তোমাদের এমনি জানানোর জন্য। আমরা জারক বিজারক আলাদা করে ফাইন্ড আউট করা শিখছি জারক বিজারক চ্যাপ্টারে, সচরাচর ওর বাইরে কখনো লাগে না। তারপর আমি তোমাদের এটা নিয়ে একটা বেসিক ইনফরমেশন হিসেবে জানাই রাখলাম। একটু মাইক্রোফোনটা অফ করো যদি কোশ্চেন না করো। একটা মৌল, খেয়াল করো আমার ওয়ার্ডটা শোনো, একটা মৌল যখন একাধিক জারণ সংখ্যা প্রদর্শন করে, যেমন এ -3 থেকে +5 পর্যন্ত প্রায় 6টা-7টা জারণ সংখ্যা শো করছে। এটা নাইট্রোজেন -3 থেকে +5 পর্যন্ত অসংখ্য জারণ সংখ্যা শো করছে। সবচেয়ে ছোট যেটা অর্থাৎ -3 অর্থাৎ অ্যামোনিয়া, অ্যামোনিয়া ডেফিনেটলি একটা বিজারক হবে। সব থেকে বড় যেটা অর্থাৎ +5 নাইট্রিক অ্যাসিড অথবা N2O5, এ অবশ্যই জারক হবে। আর এর মাঝে যারা আছে নাইট্রাস অ্যাসিড অর নাইট্রোজেনের যে অক্সাইড, এরা জারক বিজারক দুইটাই হইতে পারে। যখন আমরা বিক্রিয়া করব তখন এই টেকনিক গুলো আমাদের কাজে লাগে, বুঝছো? একই কথা এদের বেলাও প্রযোজ্য, এদের বেলায় আমি আলাদা করে লিখলাম, যেমন আছে তেমন থাক, কারণ আমরা এখানে জারক বিজারক করতে আসি না। জারক বিজারকের জন্য আমার আলাদা চ্যাপ্টার আছে। আমাদের কাজ হচ্ছে, বুঝছো কি জানো, তুলনা করব এটার সাথে এইটা, এটার সাথে এইটা, একটা একটা যখন তুলনা করব তখন আমাদের মোটামুটি অনেক ইনফরমেশন আমাদের চলে আসবে, যে ইনফরমেশন গুলো দিয়ে আমরা বহু কাজ করতে পারি। আচ্ছা, ফার্স্টে তুলনা করি হাইড্রাইডটা, NH3 আর PH3। অ্যামোনিয়া একটা ক্ষার, ঠিক আছে, এটা কম বেশি আমরা সবাই জানি। তার মানে PH3 আমার একটা ক্ষার তুলনা করলে। এখন আমার কোশ্চেন হচ্ছে, কার ক্ষার ধর্ম বেশি, অ্যামোনিয়া না PH3? বলো তো। অ্যামোনিয়ার বেশি। কারণ কি বলতে পারো? ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের বেশি। তাতে কি লাভ হচ্ছে? তাতে নাইট্রোজেন হচ্ছে তার দিকে হচ্ছে হাইড্রোজেনের বন্ধন জোড় ইলেকট্রন গুলা মানে আরেকটু
প্রথম কথা হাইড্রোজেনের ইলেকট্রনই নেই, বন্ধনজোড় ইলেকট্রন নাইট্রোজেনের নিচে, তবে যেটা বলছো সেটা ঠিক আছে। ওকে, আচ্ছা, জায়গায় কুলাবে না? কুলাইলেও সমস্যা নেই, কুলাই দিব। একটু সবাই দেখো, ক্ষার মানে কি? সে প্রোটনকে আকর্ষণ করে, তাই তো? তাহলে যার এই ইলেকট্রনের ঘনত্বটা বেশি হবে, দেখো এখানে নাইট্রোজেন, এখানে মনে মনে ফসফরাসও চিন্তা করে নাও। তাহলে এই ইলেকট্রন মেঘের ঘনত্ব যার বেশি হবে, মানে যার এই ইলেকট্রন মেঘটা বেশি ঘন হবে, সে তত ইজিলি প্রোটনকে অ্যাট্রাক্ট করতে পারবে। ওকে, এখন নাইট্রোজেনের তড়িৎনাত্মকতা বেশি, তাহলে নাইট্রোজেন এই ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে। অথবা উল্টায় বলতে পারো, নাইট্রোজেনের আকার ফসফরাসের চেয়ে ছোট, তাহলে নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে, ফলে নাইট্রোজেনের জন্য প্রোটনকে অ্যাট্রাক্ট করা ইজি হবে। তাই যদি হয়, তাহলে আমার ক্ষার ধর্মের ক্রম কি দাঁড়াচ্ছে? ক্ষার ধর্মের ক্রম দাঁড়াচ্ছে NH3 গ্রেটার দ্যান PH3। তুমি যদি এরপরে আর্সেনিককেও নিয়ে আসো, তাইলে আর্সেনিকেরটা আরো কমবে, অ্যান্টিমনিটা আরো কমবে। আমরা দুইটা দিয়ে যে কম্প্যারিজন করতে পারি, সেটা চারটার জন্য ব্যবহার করতে পারি। তাহলে ক্ষারের পার্ট কমপ্লিট। ক্ষার ধর্মে আমরা কি শিখলাম? NH3 গ্রেটার দ্যান PH3, অর্থাৎ NH3 এর ক্ষার ধর্ম PH3 থেকে বেশি। ক্ষারের তুলনা শেষ। এমসিকিউ আসলে এমসিকিউ, রিটেন আসে না সচরাচর। রিটেন আসলে সাজাইতে মানে একটু গুছাই লিখতে প্রবলেম হবে না। তবে এরকম ব্যাখ্যামূলক কোশ্চেন এখন আর আসার বয়স নেই, ওটা ইন্টারের অনুধাবন ছিল, অ্যাডমিশনে কোনো অনুধাবনমূলক কোশ্চেন আসে না। বাট ডিউর রিটেনে দিতে পারে, ডিউর রিটেনে ওরা এই ধরনের কোশ্চেন, রিটেন কোশ্চেন দিতে ওদের খুব পছন্দ, বুঝছো? ওরা মাঝে মাঝে দিতে পারে। তাহলে এটা আমি মুছে দিলাম। তোমাদের কি পড়তে হবে কোনটা পরীক্ষার জন্য, ওগুলো নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই, ওটা আমি বলে দেব। তোমাদের তো আমি ফার্স্টেই বলছি, জাস্ট ক্লাস ফলো করবা, থার্ড ডে যে এমসিকিউ এক্সামটা ওইটা একটু পড়ে টরে দিবা, তাইলে আর বাকি চিন্তা নেই, বাকি চিন্তা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ক্ষারের তুলনা শেষ, এবার আসি ক্লোরাইডের তুলনা। ছোটগুলো আগে শেষ করি, মানে যেখানে কোশ্চেন কম হয়, বুঝছো? আচ্ছা, NCl5 হয় না কেন, PCl5 হয়, এই কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞাসা করলে পারবা তো? হ্যাঁ দাদা। যাক, বাঁচা গেল। এবার আমি একটু টাফ কোশ্চেন দিই। আমাকে জাস্ট বলো, NCl3 আর PCl3 কে দ্রুত আদ্র বিশ্লেষিত হবে? দাদা PCl3। অ্যান্সার কেউ বলতে পারবা? কারণ 3d অরবিটাল আছে, এর জন্য মানে পানি ইলেকট্রনকে জায়গায় দিতে পারে। ভেরি গুড। কার 3d অরবিটালের কথা বললাম? ফসফরাসের দাদা। আর NCl3 এর ক্ষেত্রে ক্লোরিনের 3d অরবিটালটা ব্যবহৃত হয়। আর ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসেরটাই ব্যবহার হয়। আচ্ছা, আমি আরেকটু গুছাই দিই, যেটা বলছো পারফেক্ট, জাস্ট সবার বোঝার জন্য বলে। NCl3 এ ডি অরবিটাল আছে ক্লোরিনের, নাইট্রোজেনের নাই, ঠিক আছে? PCl3 তে ফসফরাসেরও আছে, ক্লোরিনেরও আছে। অ্যাজ এ রেজাল্ট PCl3 এর আদ্র বিশ্লেষণ হবে দ্রুত, NCl3 এর আদ্র বিশ্লেষণ PCl3 এর তুলনায় স্লো হবে, কারণ PCl3 তে ফসফরাস এবং ক্লোরিন দুইটাই তাদের মুক্তচৌর ইলেকট্রন বা দুইটাই তাদের লোন পেয়ার বহিঃস্তরে ফাঁকা অরবিটালকে ব্যবহার করতে পারতেছে পানির অণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করার জন্য। একই সাথে যদি আমি আরেকটা কোশ্চেন করি, এই যৌগটা কি আদ্র বিশ্লেষিত হবে বলতো? NF3? না দাদা, হবে না। ব্যাখ্যা? কোনো ডি অরবিটাল নেই। ভেরি গুড। না নাইট্রোজেন না ফ্লোরিন, এখানে কারোরই কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, সো NF3 আদ্র বিশ্লেষিত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে ক্লোরাইড থেকে ওদের কোশ্চেন গুলো হবে আদ্র বিশ্লেষণ সংক্রান্ত। হাইড্রাইড থেকে যেমন কোশ্চেন গুলো হচ্ছে ক্ষার ধর্মিতা নিয়ে, আর ক্লোরাইড থেকে ওদের কোশ্চেনটা হবে আদ্র বিশ্লেষণ সংক্রান্ত। কোনটার আদ্র বিশ্লেষণ দ্রুত হবে, কোনটার আদ্র বিশ্লেষণ ধীরে হবে। আর আমি আদ্র বিশ্লেষণের বিক্রিয়াগুলো একসাথে দেখাবো, যতগুলো আদ্র বিশ্লেষণের বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়া একসাথে দেখাবো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আপাতত তোমরা অর্ডার গুলা শিখো। তাহলে ক্লোরাইডের ঝামেলা পড়লো, কমলো। তোমরা ছোট্ট ছোট্ট করে অর্ডার গুলো মানে ক্রম গুলো লিখে রাখবা, পরে দেখবা ওইটা কোশ্চেন আকারে আসছে।
বুঝছো? এখন তো অত ডিটেলস প্রতিটা কোশ্চেন লিখে লিখে আসলে পড়ানো সম্ভব না, একটু ডিফিকাল্ট, কিন্তু আমার অলরেডি একটা কোশ্চেন লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? সো তোমাদের জাস্ট অ্যান্সার গুলো এই আমার ছোট্ট ছোট্ট ইনফরমেশন গুলো থেকে এক একটা স্ক্রিনশট নিয়ে রাখবা, দেখবে এক একটা কোশ্চেন অ্যান্সার চলে আসতেছে, প্রবলেম হবে না খুব একটা, পরে গুছাইতে পুরোটা শেষ করে ফাইনালি গুছাইতে প্রবলেম হবে না। তাহলে এবার বাকি আছে দেখো অক্সাইড অ্যাসিড, অক্সাইড অ্যাসিড এদের মধ্যে তুলনা। আচ্ছা, অক্সাইড যখন পড়বা, অক্সাইড পড়ার ক্ষেত্রে ফার্স্টে একটা জিনিস মাথায় রাখবা, অক্সাইড 9 ধরনের হয়, তার মধ্যে আমরা স্পেসিফিক্যালি মনে রাখি 4 ধরনের অক্সাইড, তোমার অম্লীয়, ক্ষারীয়, উভধর্মী আর হচ্ছে নিরপেক্ষ। অক্সাইডের শ্রেণীবিভাগ তোমাদের আলাদা একটা টপিকই আছে, ওইটা একটু কষ্ট করে উদাহরণগুলো দেখে নিও, ওইখান থেকে মাঝে মাঝে এমসিকিউ কোশ্চেন হয়, এটা তোমরা ইন্টারে থাকতেও দেখছো। সো আমি ওই শ্রেণীবিভাগে আর আপাতত গেলাম না। আমার কথা হচ্ছে এইগুলোর বাইরে কারো কোনো স্পেশাল ধর্ম আছে কি সেটা একটু জানতে হয়। যেমন এখানে কার কার স্পেশাল ধর্ম আছে, P2O5 N2O5 এরা নিরুদক, P2O5 বেশি ইউজ করে, N2O5 কম। P2O5 N2O5 এরা নিরুদক, বুঝছো? ওকে, দেন N2O3 এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড এই ওয়ার্ডটার মানে বুঝো? এখনো পানি অপসারিত হয়েছে। রাইট, তুমি তাহলে মিলাও, নাইট্রাস অ্যাসিড থেকে এখনো পানি সরাইলে এটা আসে কিনা? আসে। এখনো নাইট্রাস থেকে সরাইলে হবে না, 2 অণু নাইট্রাস থেকে সরাও, এখান থেকে সরাও, তাহলে 2 দিয়ে গুণ দিলে H2 N2O4, এবার পানি বাদ দাও, পানি বাদ দিলে থাকতেছে N2O3, এই জন্য এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যানহাইড্রাইড। একই রকম ভাবে N2O5 এটার নাম হবে নাইট্রিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে? একই কথা এদের জন্য প্রযোজ্য, এটা ফসফরিক অ্যানহাইড্রাইড, এটা ফসফরাস অ্যানহাইড্রাইড, ওইটার আমি লিখলাম না। আর স্পেশালিটি বলতে P2O5 এর নিরুদন ধর্ম আছে, N2O আরেকটা বাদ গেছে, N2O এই ভদ্রলোকেরও একটা স্পেশাল নাম আছে, এনাকে আমরা বলি লাফিং গ্যাস। কেন বলি মনে হয় জানো? এটা নাকে নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে একবার হাসি শুরু হলে অনেক সময় মরার আগ পর্যন্ত হাসি থামতে চায় না, দ্যাটস ওয়াই এটা লাফিং গ্যাস। আর কারো কোনো স্পেশাল নাম আছে বলে আমার জানা নেই, বাকিগুলো এজ ইউজুয়াল নরমাল। ঠিক আছে? এবার আসি অক্সাইডের তুলনা। অক্সাইডটা আসলে ওইভাবে তুলনা করার মতো কিছু নাই, বুঝছো? অক্সাইডের সচরাচর আমরা বিক্রিয়া নিয়েও মাথা কামাই না, কে বেশি অম্লধর্মী কে বেশি ক্ষারধর্মী, এটা হচ্ছে যে পানির সাথে যুক্ত হয়ে বেশি শক্তিশালী অ্যাসিড তৈরি করবে তার অম্লধর্মিতা সচরাচর বেশি হবে, এতটুকু। তাহলে একটা ইনশর্ট N2O এটা কি গ্যাস? লাফিং, বুঝিনি। লাফিং গ্যাস, লাফিং। N2O, হ্যাঁ, N2O নাইট্রাস অক্সাইড, এটার এমনি নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, আর এটার অন্য একটা নাম হচ্ছে লাফিং গ্যাস। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, HNO3 আর H3PO3 এই দুইটার মধ্যে অধিক অম্লধর্মী কে, বা কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড? HNO3। কিভাবে বুঝি? দাদা প্রথমত জারণ সংখ্যা বেশি এবং দ্বিতীয়ত হচ্ছে নাইট্রোজ। HNO3 আর H3PO3 তে জারণ সংখ্যা কেমনে বেশি আসবে? এটা +5 না? না দাদা, +3 হওয়ার কথা তো। ও সরি সরি সরি, আমি সরি আমারই ভুল, সরি সরি, PO4 বলতে চাইছি। এবার কম্পেয়ার করো H3PO4 আর HNO3। এবারও দাদা HNO3 এর অম্লধর্মিতা বেশি, কারণ নাইট্রোজেনের আকার খুবই ছোট। ভেরি গুড, খুবই ছোট এটা ফ্যাক্টর না, দুইটার মধ্যে নাইট্রোজেনের আকার ছোট, তাই HNO3 বেশি অম্লধর্মী। ভেরি গুড। এখন তাহলে আমাকে বলো N2O5 আর P2O5 এর মধ্যে কে বেশি অম্লধর্মী? N2O5।
তার কারণ N2O5 থেকে HNO3 পাই, P2O5 থেকে H3O4 পাই। যেহেতু আমি এদের তুলনা করতে জানি, তার মানে এদের তুলনা আমার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তাহলে আর আমার অক্সাইড গুলো আলাদা করে তুলনা করার কিছু নাই, তাই তো? এই জিনিসটা বোঝা গেছে? অ্যাসিডের তুলনা করলে অক্সাইডের তুলনা হয়ে যাচ্ছে সাথে সাথে। ওইটা আরেকবার একটু বলেন না, যে মানে অক্সাইড থেকে অ্যাসিডে যেটা বললেন। তুমি দেখো N2O5 এর সাথে পানি যোগ করলে, বুঝছো, N2O5 এর সাথে পানি যোগ করলে HNO3 হয়, আবার P2O5 এর সাথে পানি যোগ করলে H3PO4 হয়, বুঝছো? এখন HNO3 বেশি শক্তিশালী, এটা আমরা জানি, এটা আমরা ওই অম্লক্ষারক সাম্যাবস্থাতেই পড়ছি। HNO3 বেশি শক্তিশালী, তাহলে এই দুইটার মধ্যে বেশি শক্তিশালী কি? অবশ্যই N2O5, এটা বুঝাইতে যাচ্ছি। সো অ্যাসিডকে চিনলে অক্সাইডকে আইডেন্টিফাই করা খুব একটা টাফ কিছু না, এটা আইডেন্টিফাই করাই যায়। তাহলে অক্সাইডের এই ইনফরমেশন গুলো একটু মনে রাখো, কোনটা নিরুদন, আবার N2 এর একটা স্পেশাল নাম আছে লাফিং গ্যাস, এই টুকটাক ইনফরমেশন গুলো মনে রাখো, কখন কাজে লাগে কে জানে। তাহলে আমার অক্সাইডেরও হাপলা শেষ। এখন আমার কাজ হচ্ছে দুই সাইডের অ্যাসিডের তুলনা। দুই সাইডের অ্যাসিডের তুলনা তো আমরা আগেই শিখছি, ওটা আমরা অক্সো অ্যাসিডের চ্যাপ্টারে জারণ সংখ্যা দিয়ে আমরা অ্যাসিডের তুলনা করা শিখে গেছি। তাহলে অ্যাসিডের তুলনাও আমার নতুন করে শেখার দরকার নেই। তাহলে বাকি থাকে যেটা, সেটা হচ্ছে বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এবার আসো আমাদের কিছু এখান থেকে বিক্রিয়া শিখতে হবে। তাহলে একটা কোশ্চেন ছিল, চেষ্টা করুন। ওই N2O4 এ যখন মানে পানি দেওয়া হয়, তখন তো বইতে দেওয়া যে মানে নাইট্রাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অসামঞ্জস্যকরণ বিক্রিয়া মনে আছে? N2O4 এ যখন পানি যোগ করবো, এটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া শো করবে। কেমন দেখো, N2O4 যোগ পানি, তাহলে এবার একটা হবে HNO2 আর একটা হবে HNO3। এটাকে বলা হয় কি জানো? মিশ্র অ্যানহাইড্রাইড। এটা বেশি কমপ্লিকেটেড হয়ে যায় দেখে আমি বলিনি। মিশ্র অ্যানহাইড্রাইড মানে এই দুইটা অ্যাসিডকে যোগ করে, এখনো পানি বাদ দিলে N2O4 পাওয়া যায়। এইটার স্পেশালিটি কি দেখো, তোমাদের আমি জারণ বিজারণে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া পড়াইছিলাম, মনে আছে কিনা দেখো। একই মৌল জারিত এবং বিজারিত হয়ে, মানে এই জারিত হয়েছে আবার এই বিজারিত হয়েছে। সো এই যে বিক্রিয়াটা দেখতেছো, এটাকে বলে অম্লীয় অসামঞ্জস্যতা। এটা একটা উদাহরণটা তুলে জারণ বিজারণের ওইখানে যে এই উদাহরণটা লিখে রাখবো, তাহলে আমার সিকোয়েন্সটা মেইনটেইন হবে। জারণ বিজারণ আমি তোমাদের যেখানে অসামঞ্জস্যতা শিখাইছি, এই উদাহরণটা তুলে ওইখানে লিখে রাখবো। আমি তোমাদের তখন শুধু ক্ষারীয় অসামঞ্জস্যতা দেখাইছিলাম, অর্থাৎ ক্লোরিন আর পানি, ক্লোরিন আর NaOH। এখন অম্লের জন্য একটা দেখো, N2O4 আর পানি, তাহলে অসামঞ্জস্যতার আরো একটা এক্সট্রা উদাহরণ শিখে রাখলাম যদি কোনো কাজে আসে। এটাই কোশ্চেন ছিল, অন্য কিছু ছিল? এইটার তো মানে অম্লধর্মিতার তুলনা অন্যান্য অক্সাইডের সাথে করা যায় না। ফসফরাসে তো এরকম কিছু নাই, তুলনা তো তোমার কষ্ট করে করা লাগতেছে না। P2O4 যদি থাকতো তাহলে না আমি তুলনা করতাম, P2O4 বলে তো কিছু নাই, সো এটা তো তুলনা করার মতো কোনো জিনিস পাচ্ছি না, তাই তো? মানে নিজেদের গুলোর মধ্যে তো করা যায় না, N2O4 বা N2O5 এর সাথে তো করা যায়। ও আচ্ছা, নিজেদের মধ্যে থাক, ওইটা দরকার নেই, অত ডিটেইলস করতে মানে কমপ্লিকেশন আমি যাচ্ছি না। আমার যতটুকু পরীক্ষার জন্য লাগবে বা যতটুকু আমার শিখলে অন্যান্য জিনিস বুঝতে সুবিধা হবে, ঠিক ততটুকু, এর বাইরে আপাতত যাবো। তুমি নিজে আস্তে আস্তে চিন্তা ভাবনা করে বের করতে পারলে ভালো, তোমার নিজের বেসিকটা ডেভেলপ করবে, বুঝছো? বাট ক্লাসে সবকিছু দেখাইতে গেলে অনেকের জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে, দেখা যাচ্ছে কাজের জিনিস ভুলে যাবে। এটা তাও দেখাইলাম যে তোমরা যেহেতু অসামঞ্জস্য বিক্রিয়া পড়ছি না, অসামঞ্জস্যতার উদাহরণ হিসেবে এটাও একটু মনে রাখি, কাজে দিবে। এক্সট্রা একটা উদাহরণ শিখলাম, তাইলে এটাও মুছে দিই। এখন আসি নাইট্রিক অ্যাসিডের, এবার আসো আমাদের কিছু বিক্রিয়া পড়তে হবে। এটা পড়লে আজকের মতো আমাদের ক্লাস শেষ। বাকি যেটুকু থাকতেছে গ্রুপ কেমিস্ট্রি নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, আমি বলতে ভুলে যাব, আমি একটু বলে দিই। বৃহস্পতিবার আমাকে একটু ঢাকা সানরাইজ থেকে রিকোয়েস্ট করছে ওদের একটা ক্লাস নিতে, বুঝছো? তো সেক্ষেত্রে ওদের যদি ক্লাস নেওয়া লাগে, ওদের ক্লাসটা শেষ হইতে 8:30 বা 9:45 বেজে যাবে। তো বৃহস্পতিবার তোমাদের ক্লাসটা বৃহস্পতিবারের জন্য 9টায় শুরু হইতে পারে, যদি আমি ওদের ক্লাস নিই। আর যদি না নিই তাহলে অ্যাজ ইউজুয়াল 8টায় হবে, ঠিক আছে? সো আগে থেকে বলে রাখলাম, টাইম আমি অবশ্যই সন্ধ্যার মধ্যে জানাই দিব। তোমাদের বৃহস্পতিবারের ক্লাস হয়ে পূজার ছুটি, তারপর পরের বৃহস্পতিবার থেকে শুরু।
পূজার বন্ধে একেবারে নিরামিষ কাটাবো না, আমি তোমাদের বেশ কিছু পিডিএফ দিয়ে দিব, নোট টোট মতো আর কি, অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। একটু উল্টাইবা, মানে উল্টানো তো আর যাবে না, স্ক্রল করবা আর কি ডিজিটাল ভাষায়, একেবারে যাতে ই না কাটে। আর অন্য কোনো বিষয়ে কোনো কিছু জানতে থাকলে আমারে বইলো, জানাবো। আচ্ছা, তাহলে এখন আসো আমাদের টপিক। আমি বলছিলাম দেখো HNO3 জারক, যেহেতু এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হাইয়েস্ট, এখন আমরা এর বিভিন্ন জারণ বিক্রিয়া দেখবো। এটা জারণ বিজারণের মধ্যে পড়তে পারলে ভালো হইতো, কিন্তু জারণ বিজারণে এত কিছু পড়ার সময় ছিল না, আপাতত আমরা এটা এখানেই পড়ি। এখন এইটার আবার স্পেশালিটি আছে, ইনি এক এক সময় এক এক রকম ভাবে আচরণ করে, সো এর সবগুলো আচরণ আমাদের একটু কম বেশি জানতে হবে। আমি হেডিংটা কি দিছি দেখো, একটু স্টাবল হইতে টাইম নেবে। বিভিন্ন ঘনমাত্রায় জারণ ধর্ম, মানে HNO3 ঘনমাত্রা চেঞ্জ হওয়ার সাথে সাথে এর জারণ ধর্মও চেঞ্জ হয়, সো এই চেঞ্জ গুলো আমাদের জানতে হবে। আসো এক্সাম্পল, লঘু HNO3 ও কপারের বিক্রিয়া। একটা দেখাইলে বাকি সব পারবা, ঠিক আছে? আচ্ছা, এখানেও আমরা জারণ বিজারণ সব বিক্রিয়া দেখবো, যেমন অক্সিজেন দিয়ে জৈব যৌগের মতো বিক্রিয়াগুলো হবে, বুঝছো? জৈব যৌগে যেমন জারণ সব জাইমান অক্সিজেন দিয়ে, দেখো এখানেও তাই। খেয়াল করো, HNO3 যদি তুমি লঘু নাও, তাহলে যেটা মুখস্থ, লঘু HNO3 ভেঙে লাফিং গ্যাস তৈরি হয়। আসো মিলাই, বাম সাইডে অক্সিজেন কয়টা হিসাব করে বলো তো? 6টা। ফাইন, এটা মুখস্থ, বুঝছো যে লাফিং গ্যাস হবে, HNO3 লঘু নিলে লাফিং গ্যাস হবে, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে পানি আর লাফিং গ্যাস মিলে অক্সিজেন কয়টা? 2টা। তাহলে সমতা করার জন্য তোমার এখানে জাইমান অক্সিজেন দিতে হবে 4টা। এই বিক্রিয়াটা ঠিক থাকলে টোটাল বিক্রিয়া অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, টোটাল বিক্রিয়া নিয়ে তোমার আর টেনশন নেই। তাহলে এই 4টা কিভাবে হবে বুঝলাম, দুই সাইড সমতা করে, বুঝছো? এই 4টা হচ্ছে আসল। এবার এই জার্মান অক্সিজেন জারণ করবে কপারকে, কিউপ্রিক অক্সাইড হবে। সমতা করার জন্য এটাকে আমরা 4 দিয়ে গুণ দিব। দেন একটু ঝামেলা হয়ে গেছে, দেখো ইনি ক্ষার ইনি অ্যাসিড, সো এদের মধ্যে আবার আরেক দফা বিক্রিয়া হবে। বিক্রিয়া হলে কপার নাইট্রেট আর পানি হবে, এটাকেও আমাদের 4 দিয়ে গুণ দিতে হবে। এবার আসো এই 3টা বিক্রিয়া যদি আমি যোগ করি, তাহলে আমি টোটাল বিক্রিয়াটা পাবো। তাহলে দেখো এ কাটা এটা কাটা এটা কাটা, তাহলে আমরা কি পাচ্ছি? কপার। হিসাব করো, এটারে যদি 4 দিয়ে গুণ দিই তাহলে 8টা নাইট্রিক অ্যাসিড হয়, একটু মার্কারটা নোটিস করো। 4 দিয়ে যদি আমি গুণ দিই তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড হয় 8টা, আর উপরে 2টা নাইট্রিক অ্যাসিড, তাহলে আমার মোট নাইট্রিক অ্যাসিড আসতেছে 10টা। 10 নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট, 4 দিয়ে গুণ আছে কিন্তু 4, লাফিং গ্যাস, পানির বেলা একটু খেয়াল রাখো, পানি উপরে একটা নিচে 4টা, তাহলে মোট পানি হচ্ছে 5টা, বাকি সব কাটাকাটি হয়ে গেছে। তাহলে লঘু নাইট্রিক অ্যাসিড আর কপারের বিক্রিয়া সমতা করলে এরকম একটা চেহারা দাঁড়ায়। শুধু এই লাইনটা ঠিক থাকলে পরের লাইনগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। বিক্রিয়াটা বুঝছো কিনা দেখ। দাদা কপারের আগে 4 হবে? শুনতে পাইনি, কল আসছিল তো, আরেকবার একটু কোশ্চেনটা করবা? দাদা কপারের আগে 4 হবে সমতায়? ও হ্যাঁ, সরি, অবশ্যই হবে। আচ্ছা, এইটা যদি বুঝে থাকো তাহলে পরের বিক্রিয়াগুলো কিন্তু তোমার নিজেদের করতে হবে, তাই আগে আমাকে কনফার্ম করো এটা পুরোপুরি বুঝছো কিনা। সবার কাছে ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এবার আমি ঘনমাত্রা চেঞ্জ করব। এবার আমি ঘনমাত্রা নিব মধ্যম গাঢ়। ঘনমাত্রা নিলাম মধ্যম গাঢ়। মধ্যম গাঢ় নিলে মাথায় রাখবা, আগের বার হয়েছিল লাফিং গ্যাস, এবার এখানে হবে এনো,
মানে তুমি দেখো, তুমি ঘনমাত্রা আস্তে আস্তে বাড়াচ্ছ, নাইট্রোজেনের জারণ সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, মানে তার জারণ ধর্ম আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। এইটা হচ্ছে বোঝানো হয় এখান থেকে। তাহলে কেউ একজন আমাকে বলো, চেঞ্জ কি হবে, জাইমোনক্সিনের আগে কি হবে? 3 হবে। তাহলে সবগুলো 4 3 করে দিলেই তো চলতেছে, আমার আর কোনো চেঞ্জ করা লাগবে? এটা হচ্ছে এটার মজা, তেমন চেঞ্জ করতে হয় না। ও সরি, এখানে 2 না দিয়ে আমি 3 বসাই দিছি, এখানে নাইট্রোজেন তো 2টা, সো এখানে 2NO হবে, ঠিক আছে? সেই হিসাবে এখানে জাইমোনক্সিন আসে 3টা। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর কিচ্ছু না, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কষ্ট করে বারবার লিখতে হবে না, পরে সময় মতো নিজে লিখে নিও। তাহলে এটা হচ্ছে মধ্যম গাঢ়। মধ্যম গাঢ়র ক্ষেত্রে সমতা করার পর এরকম একটা চেহারা দাঁড়ায়। পার্থক্য হচ্ছে লঘু নিলে লাফিং গ্যাস, মধ্যম গাঢ় নিলে NO, নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এবার কি আমি গাঢ়টা করব? স্ক্রিনশট নেওয়া হয়েছে? ওকে, তাহলে আমি গাঢ়টাতে হাত দিলাম। এবার মধ্যম গাঢ় থেকে আমি ঘনমাত্রা বাড়ায় করব গাঢ়। তাহলে গাঢ় করলে অ্যাজ ইউজুয়াল তার আরেকটু বাড়বে, তখন জারণ সংখ্যা বেড়ে হবে NO2। তখন হিসাব করো জাইমোনক্সিন একটা, সো তোমার আর কষ্ট করে কোনো গুণ টুন কিচ্ছু দেওয়া লাগবে না। তখন জাইমোনক্সিন একটা, এখানে 2NO2, এখানে 2 অণু পানি। এটা হচ্ছে গাঢ় হলে। আরেকবার একটা স্ক্রিনশট নাও। তাইলে দেখো, আমরা নাইট্রিক অ্যাসিডের 3 ঘনমাত্রায় 3 ধরনের বিক্রিয়া দেখলাম। নাইট্রিক অ্যাসিড যখন লঘু ছিল তখন উৎপন্ন করছে লাফিং গ্যাস। নাইট্রিক অ্যাসিড যখন মধ্যম গাঢ় হয়েছে তখন উৎপন্ন করছে নাইট্রিক অক্সাইড বা NO। নাইট্রিক অ্যাসিড যখন গাঢ় হয়েছে তখন সে উৎপন্ন করছে NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। একই বিক্রিয়া, কপারের সাথে ঘনমাত্রা চেঞ্জের সাথে সাথে তার অক্সাইডটা চেঞ্জ হচ্ছে, সমতা চেঞ্জ হচ্ছে, বাকি সব আগের মতো থাকতেছে। ক্লিয়ার? তাহলে লাস্ট একটা বিক্রিয়া দেখলে আজকের মতো আমাদের ছুটি, কারণ আজকের মতো আমাদের শেষ। সেটা হচ্ছে, এই 3টা ছিল নাইট্রিক অ্যাসিডের। এখন আমরা একটা বিক্রিয়া দেখবো, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বাষ্পে। এটাকে এইভাবে লিখে দেখো, নাইট্রিক অ্যাসিড ভেপার। ইনিও জারক, তবে ইনি কি করেন, ইনি শুধু নাইট্রোজেন প্রডিউস করেন, ইনি আর কিছু প্রডিউস করেন না, জাস্ট নাইট্রোজেন। সো এইটার ক্ষেত্রে আবার সমতাটা একটু অন্যরকম হয়। এই সমতাটা এইখানে শেষ, এটার কোনো অ্যাসিড ধর্ম নাই, এটা মনে রাখবা। সো এখানে তৃতীয় লাইন যে এটা ক্ষার এটা অ্যাসিড, অ্যাসিড ক্ষারের একটা বিক্রিয়া হইতো, ভেপারের ক্ষেত্রে আর এই বিক্রিয়াটা হবে না। ভেপারের ক্ষেত্রে এই বিক্রিয়া অর্থাৎ কপার অক্সাইড উৎপন্ন করে চুপচাপ বিক্রিয়া ক্লোজ করে দিবে। ফলে এখানে তোমার বিক্রিয়াটা দাঁড়াচ্ছে এরকম। পাঁচটা কপার অক্সাইড, নাইট্রোজেন আর পানি, এখানে বিক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। এটা স্পেশাল এবং ব্যতিক্রমও বলতে পারো। তাহলে আমরা নাইট্রিক অ্যাসিডের 4টা জারণ অবস্থা দেখলাম। নাইট্রিক অ্যাসিড লঘু, নাইট্রিক অ্যাসিড তোমার মধ্যম গাঢ়, নাইট্রিক অ্যাসিড গাঢ়, নাইট্রিক অ্যাসিড বাষ্প। অন্য কোনো অ্যাসিড এতগুলো ধর্ম দেখায় না, মানে এতগুলো অবস্থায় আলাদা আলাদা বিক্রিয়া দেয় না। তাদের সব বিক্রিয়া দেখা যায় যে হয় গাঢ়র জন্য দিচ্ছে, নয়তো লঘুর জন্য দিচ্ছে। কিন্তু ইনি 4 অবস্থায় 4 রকম বিক্রিয়া দেয়। বিক্রিয়াগুলো একটু টেকনিক গুলো মনে রাখো, এগুলো কোনগুলো মুখস্থ করতে হবে আর কোনগুলো করতে হবে না আমি পুরাটা শেষ করি, তারপর একবারে গুছাই দিব। আপাতত মোটামুটি চ্যাপ্টার রিলেটেড পুরান বই আর নতুন বই মিলায় যাবতীয় যা আছে সবকিছু আমি তোমাদের কম বেশি পড়াই রাখি। তারপরে কি পড়বা আর কি বাদ দিবা সেই চিন্তা পরে করা যাবে, ঠিক আছে? তাইলে আজকের ক্লাস নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। 2 ঘন্টা হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে।
ওকে, তাহলে কি আজকের মতো আমরা লিভ নিব? ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার আবার দেখা হচ্ছে। ওকে, আর এখন থেকে তো বললামই ক্লাসে যেগুলো ওগুলো একটু ক্লাসের পর চোখ বুলায় রাখবা। আপাতত অবশ্য তোমাদের পরীক্ষা নেই, কারণ এই চ্যাপ্টার শেষ হবে তারপর না পরীক্ষা নিব, সেটা পূজার পরে। আপাতত কিছু নাই। সো আপাতত পূজা পর্যন্ত একটু রিল্যাক্স করো, নভেম্বর থেকে আর কি আস্তে আস্তে প্রেশার বাড়ানো শুরু করবে। ওকে, তাহলে আপাতত ক্লোজ দিই।